Let me share the screen. Share. দেখতে পাচ্ছ, রাইট? জি স্যার। ওকে, সো আজকের ল্যাবে আমরা যেটা করব STA4, যেটা হলো ল্যাব 4 আমাদের, এটা হাফ অফ দা ল্যাব কভার করব আমরা। দেন আমাদের নেক্সট আউটলাইন হলো ইম্পর্টেন্ট ফিজিক্যাল কোয়েশ্চেনস, আমরা প্লাস মোর দ্যান 20 প্লাস কোয়েশ্চেন কভার করব। সো টোটাল এসিক ফিজিক্যাল ডিজাইন কোয়েশ্চেন আই থিংক আমাদের 183 অর টোটাল 200 প্লাস কোয়েশ্চেন আছে। আমি ট্রাই করব প্রতি ল্যাবে জেনারেল পোরশন কভার করার, সো দ্যাট তোমাদের ইন্টারভিউ প্লাস জব ইন্টারভিউ প্লাস ল্যাব ইন্টারভিউ দুইটাই যেন কভার করে একই সাথে। আচ্ছা, আমাদের ল্যাবের আজকে ফার্স্ট যেটা টপিক, মেইন টপিক হলো STA, দ্যাট মিন্স স্ট্যাটিক টাইম অ্যানালাইসিস। তোমাদের লাস্ট টাইম করা হয়েছে প্লেস এন্ড রাউট, 3টা ব্লক দেওয়া ছিল, 3টা টোটাল করতে বলছিলাম। সবাই কি করছো ওই 3টা? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো নেক্সট ল্যাবের জন্য টাস্ক হলো যে কোনো একটা ব্লকের স্টেপ বাই স্টেপ সবগুলো একটা নোট ডাউন করে পিডিএফ ভার্সন একটা জমা দেওয়া। যেমন একদম হলো MMMC কর্নার সেটআপ সহ প্রতিটা স্টেপ কভার করব, একটা স্ন্যাপশট, দেন ডেসক্রিপশন যাতে কেউ বুঝতে পারে, দেন একদম শেষ পর্যন্ত। আর পিপিটিটা অর পিডিএফ এমন ভাবে রেডি করবা যাতে অন্য কেউ পড়ে বুঝতে পারে যে কি করা হয়েছে, অথবা ওর কাছে যদি ফাইল এবং সফটওয়্যার থাকে যেন স্টেপ বাই স্টেপ ফলো করে পুরো কাজটা করতে পারে। ক্লিয়ার? অনেক সময় দেখা যায় যে আমরা ডকুমেন্ট আর টিউটোরিয়াল কিছু বানাই যেটাতে লটস অফ ডেসক্রাইব করতে হয়। সো স্টেপ বাই স্টেপ ডেসক্রাইব করবা যাতে তোমরা নিজেরাও, আমাদের ল্যাব ম্যানুয়ালে আছে অনেক পার্ট, বাট MMMC পার্টটা নাই, যাতে তোমরা শেষে দেখলেই বুঝতে পারো যে কিভাবে প্লেস এন্ড রাউট করতে হয়। সো প্লেস এন্ড রাউট জিনিসটাই যেটা হয়, অনেকদিন কাজ না করলে মনে থাকে না, সব ভুলে যায় সবাই, ডিফারেন্ট কমান্ড অ্যাজ ওয়েল। ওকে, সো STA পার্টটা আসে আমাদের প্লেস এন্ড রাউট করার পর চিপের যে ভেরিফিকেশন স্কিম গুলো থাকে ফুলি ফিচার ভ্যালিডেট করার জন্য এই STA পার্টটা খুবই ইম্পর্টেন্ট। আদারওয়াইজ চিপের যে কোর স্পেসিফিকেশন সেটা মেইনটেইন হবে না এবং চিপ কমপ্লিটলি ফেল করবে। নেক্সট আমরা যাই হলো টোটাল অবজেক্টিভ। এই ল্যাবের অবজেক্টিভ হলো টাইম অ্যানালাইসিসের কনসেপ্টটা জানা, কিভাবে আমরা টাইম অ্যানালাইসিস করব, আর হলো ব্লক লেভেলে কিভাবে আমরা এই STA-টা কভার করতে পারি। ওকে, সো STA হলো ইম্পর্টেন্ট টেকনিক ইন টার্মস অফ টাইমিং। সো একটা চিপের লটস অফ টাইমিং থাকতে পারে, ব্লক বাই ব্লক অর পাথ বাই পাথ। এই টাইমিং গুলো অনেক স্মল ফ্র্যাকশনে ভাগ করে করে ফুল চিপের জন্য অ্যানালাইজ করা হয়। সো এই অ্যানালাইসিস যে আছে, STA analysis doesn't depend on any data or logic inputs applied at the input pins. So আমাদের ইনপুট আউটপুট পিনের লজিক আমরা চেক করি কেন? ফাংশনালিটি চেক করার জন্য। দ্যাটস এ পার্ট অফ লাইক LEC, নট টাইমিং। ওকে, সো টাইমিং ফাংশনালিটি নিয়ে ডিল করে না, টাইমিং ডিল করে আইদার সেটআপ টাইম, হোল্ড টাইম অর এনি আদার টাইমিং ইস্যুস নিয়ে। ফাংশনালিটি নিয়ে কাজ করা STA এর রেসপন্সিবিলিটি না। ওকে, একটু ইন্টারাপ্ট করছি, আমি একটু রেকর্ডটা অন করি। ওকে, ওকে, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ। সো নেক্সট যেটা হলো, the input to an STA tool is the routed netlist, then clock definition or clock frequency and external environment definition.
সো এসটি এর ইনপুট গুলো হবে কি রাউটেড নেট লিস্ট। আমাদের যে গেট লেভেল নেট লিস্ট থেকে যে আমরা পিএনআর রাউটেড করি, সে রাউটেড নেট লিস্ট। এখানে রাউটেড নেট লিস্ট যেটা বোঝাচ্ছে সেটা হলো পোস্ট লেভেল হলো নেট লিস্ট। তোমাদের এসপিইএফ পড়ানো হয়েছে না, ওই যে একটা ফাইল সিস্টেম এসপিইএফ, দেন হলো ডিএসপিএফ। এগুলো হলো আমরা যখন রাউট করি এখানে অনেক মেটাল লেয়ার, অ্যাক্টিভ লেয়ার থাকে, রাইট? যেমন পলিসিলিকন, diffusion layer, then different lots of contacts, then metal 1 like up to metal 13, সবগুলো লেয়ারের লেয়ার বাই লেয়ার ডেফিনেশন থাকে। সো এইখানে কি থাকে, আরসি ইনফরমেশন থাকে, দ্যাট মিনস রেজিস্টিভিটি ইনফরমেশন এন্ড দেন ক্যাপাসিটেন্স ইনফরমেশন। এই রাউটেড নেট লিস্ট আবার দুই ধরনের হইতে পারে, লাইক 2D or 3D. So 2D netlist is analysis is less time consuming, but 3D netlist analysis is lots of time consuming. So sometimes it takes like 10 to 15 days to analysis a chip, that normal chip like যেটায় 10 থেকে 20 বিলিয়ন ট্রানজিস্টর থাকবে এরকম। সো 3D তে যেটা হয় কি, ওই এক্স ওয়াই জেড সব সব দিকেই যে লেয়ার গুলো থাকে সবগুলোর আরসি নিয়ে ও ডিল করে। দ্যাট ইজ হয় খুবই লং টাইম লাগে এই যদি আমরা 3D নেট লিস্ট এক্সট্রাক্ট করি আমাদের চিপ থেকে। আর একটা কি আছে, ক্লক ডেফিনেশন অর ক্লক ফ্রিকোয়েন্সি। সো প্রতিটা চিপের কি থাকে, আমাদের ক্লক থাকবে, রাইট? সো আইদার 1 gigahertz 2 3, দ্যাট ডিপেন্ডস অন দ্য চিপ ক্লক স্পেসিফিকেশন। সো এই স্পেসিফিকেশনটা আমাদের অবশ্যই দিয়ে দিতে হবে যখন আমরা এসটি অ্যানালাইসিস করব। দেন আমাদের সাম আদার এক্সটার্নাল এনভায়রনমেন্ট আছে, যেমন লোডিং থাকতে পারে, দেন টেম্পারেচার ইফেক্ট থাকতে পারে, দেন হলো ডিফারেন্ট টাইপ অফ এট এ টাইম আমরা কি বলি PVT variation, that means process voltage and temperature variation. We can check all the scenarios like for the worst case and best case and the nominal case. So সবগুলো কেস কনসিডারেশন করে আমরা এই চিপটার পুরো টাইমিং অ্যানালাইসিস গুলো অ্যানালাইসিস করব। লেটস সে ওয়ার্স্ট কেসে যদি পাস করে টাইমিং অ্যানালাইসিস, দ্যাট মিনস ইউ ক্যান এনশিওর দ্যাট যে নর্মাল লেভেল এবং আহ, আমাদের যে বেস্ট কেস আছে সেটাতে পাস করবে। অলরাইট, so the STA will validate whether the design could operate at the rated clock frequency without any timing violations, যেটা বললাম। So rated যে আমাদের operating frequency টা আছে, STA should validate that every function should pass uh, based on the clock frequency. Okay. So basic violation এর মধ্যে পড়ে setup violation আর হলো hold violation. So এই দুইটাই নরমালি STA এর মেইন পার্ট, একটা হলো সেটআপ আর একটা হলো হোল্ড। সো সেটআপ এবং হোল্ডের ডিটেলস এক্সপ্লেনেশনে আমরা আসবো হলো নেক্সট ল্যাবে অর হাফ অফ দ্য ল্যাব 4। ওকে, STA ইনভলভস 3 মেইন স্টেপস। সো আমরা যখন STA করতে যাব টোটাল 3টা স্টেপ আমাদের ফলো করতে হবে, মেইন স্টেপ, বাট ইন্টারনাল সাম আদার স্টেপস। So first one is design is broken into sets of timing paths. So আমাদের যদি একটা বড় ব্লক থাকে, like for example 100 by 100 মাইক্রো, এই চিপটার অনেকগুলো সাব ব্লক থাকবে, রাইট? ধরো যে ধরলাম মেমোরি ব্লক, দেন বাস ব্লক, দেন নর্মাল ফাংশনালিটি ব্লক, দেন কাউন্টার ব্লক, আই মিন ALU ব্লকস। তো এইরকম অনেকগুলা ব্লক ও পার্ট বাই পার্ট ভাগ করে টাইমিং পাস করার জন্য। সো আমরা যদি নর্মালি হিউম্যান বিহেভিয়ার চিন্তা করি, একটা বড় কাজ অ্যানালাইসিস করতে গেলে আমরা ফার্স্ট কি করি, ছোট ছোট করে ভাগ করে করে দেন আস্তে আস্তে আমরা হায়ারার্কিক্যালি টপে উঠে ভাগ করি, রাইট? সো এইভাবে আমাদের সবগুলা কাজ করতে হবে। সো আস্তে আস্তে এইভাবে কাজ করলে, সো একটু আমাকে সামনে একটু ইন্টারভিউ। So hi, sorry. So
ডিজাইনটা ফুল ডিজাইনটাকে আমরা কি করব, ছোট ছোট ব্লকে ভাগ করব। ওকে, দেন আমরা কি করব, delay of each path is calculated. So for example আমরা 3 or 4 ব্লকে ভাগ করলাম একটা বড় ডিজাইনটাকে, দেন এগুলোর কি ইন্টারনাল কিছু নোড থাকবে, লাইক ব্লক টু ব্লক, অর ব্লকের ভিতরেও কিন্তু ইন্টারনাল নোড থাকতে পারে। সো এরকম সাব ব্লকের ইন্টারনাল নোড অথবা ব্লকের ইন্টারনাল নোড, আর নোড বলতে আমি যেটা বুঝেছি পাথ আর কি, বিভিন্ন সিগন্যাল পাথ, যেমন একটা স্ট্যান্ডার্ড সেলের আউটপুট থেকে আর একটা স্ট্যান্ডার্ড সেলের ইনপুটে, এটাও একটা পাথ। দেন যদি চিন্তা করি একটা ব্লকের 10টা আউটপুট আছে, এই 10টা আউটপুট আর একটা ব্লকের 10টা ইনপুটে গিয়ে কানেক্টেড হয়, এটাও, এগুলো হলো একগুলো পাথ, যেমন বলা যায় যে রেজিস্টার টু রেজিস্টার পাথ। এই পাথগুলোর প্রতিটা স্মল ফ্র্যাগমেন্টে ভাগ করে করে ও ডিলে গুলো অ্যানালাইসিস করে। দেন কি করে, অল পাথ ডিলেস আর কম্পেয়ার টু সি ইফ টাইমিং কনস্ট্রেন্টস হ্যাভ বিন মেট। সো আমরা কি করলাম, ছোট ছোট সেগমেন্ট করে করে টাইমিং ধরলাম, যে আমাদের একটা সিগন্যাল ধরলাম যে ক্লক সিগন্যাল, তো আমাদের পুরো চিপে ডিস্ট্রিবিউটেড, রাইট? ধরুন যে ক্লক সিগন্যাল 3টা বা 4টা ব্লকের অ্যানালাইসিস করবে। সো স্মল ফ্র্যাগমেন্টে ভাগ করে করে যে আলাদা ডাটাগুলো পায়, পরেও কি করে সবগুলো ডাটা একসাথে অ্যাড করে, আইদার ইট ক্যান বি ডিলে অর সেটআপ টাইম অর হোল টাইম ক্যালকুলেশন। কি করে টোটালটা ক্লক স্পেসিফিকেশন অথবা আমরা যে কনস্ট্রেন্ট গুলো প্রোভাইড করছি ওকে এটার সাথে ম্যাচ করে, যেটা পাস করে কিনা। দেন আদার এক্সটার্নাল যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল গুলো আছে, ফর এক্সাম্পল ওর্স্ট কেস, লেটস সে if no চিপের নমিনাল ভোল্টেজ 1 ভোল্টেজ হয়, সো আমরা কি করি প্লাস মাইনাস 10% ভোল্টেজ ডিফারেন্ট করি, অর 20% ইনফ্যাক্ট, যে 0.8 ভোল্ট অথবা 1.2 ভোল্টে কি রকম বিহেভিয়ার করবে, এইরকম অ্যানালাইসিস গুলো আমরা পাস করি। ওকে, এখানে একটা ফ্লো আছে, পুরো চিপ ডিজাইনের ফ্লো। এখানে স্ট্যাটিক টাইম অ্যানালাইসিস এর পার্ট কোথায় সেটা ডিফাইন করার জন্য, যেমন আমাদের একদম শুরুতে কি থাকে, একটা আরটিএল লেভেল থাকে, রাইট? আমরা যখন চিপ গুলো ডিজাইন করি, দেন আমাদের কি টেস্ট বেঞ্চ থাকে ওই কোডটাকে ডিফাইন করার জন্য। দেন ফাংশনাল সিমুলেশন, যে আমরা যে ফাংশনালিটি চাই আমাদের চিপে সেই ফাংশনালিটি আছে কি নাই। দেন আমরা কি করি, সিনথেসিস করি, তোমরা অলরেডি জানো যে সিনথেসিস কিভাবে করে। দেন সিনথেসিস হয়ে যাওয়ার পর যদি এখানে আপ অ্যারোটা দেখো, আমরা কি করি, এলইসি চেক করি, লজিক ইকুইভ্যালেন্সি চেক। সো এখানে যেটা হয়, আমরা যখন আমরা চিপের স্পেসিফিকেশন ডিফাইন করি এন্ড সিনথেসিস করার পর যে গেট লেভেল নেটলিস্ট পাই, এই দুইটার মধ্যে ফাংশনালিটি ম্যাচ করে কিনা। ইফ ডাজন্ট ম্যাচ, দ্যাট মিনস আইদার গেট লেভেল নেটলিস্টে ইস্যু আছে অথবা আরটিএল দেয়ার আর সামথিং সিনট্যাক্স এরর অর সামথিং, যে আমরা যখন গেট লেভেল করছি সেটাকে গেট লেভেলে করতে চাচ্ছিলাম সেটাকে গেট লেভেলে ডিফাইন করতে পারে না। যেমন আমাদের আরটিএল এর অনেক কিছু ফাংশন আছে যেটাকে আমরা কি গেট লেভেলে রিপ্রেজেন্ট করতে পারি না, তার মধ্যে ফর এক্সাম্পল ডিলে ফাংশন একটা। দেন আমাদের সিনথেসিস করার পর আমরা কি করি, একটা পার্ট আছে হলো স্ক্যান, দেন প্লেস, দেন ক্লক ট্রি, দেন রাউট, দেন সাইন অফ। সো তোমরা কি করতে, স্ক্যান পার্টটা এটা স্কিপড, রাইট? দেন তোমরা কি করতে, প্লেস এন্ড রাউট করতে, ক্লক ট্রি তোমরা করো নাই বিকজ অফ লাইসেন্স ইস্যুস। দেন প্লেস মিন্স স্ট্যান্ডার্ড সেল প্লেসমেন্ট, দেন তোমরা করছিল নর্মাল রাউটিং। দেন এই যে নর্মাল রাউট করার পর আরেকটা স্টেপ আসে অ্যাগেইন, সেটা হলো ইকুইভ্যালেন্স চেক। সো আমরা কি করি, 2 or 3 টাইমস ইকুইভ্যালেন্স চেক করি। একটা হলো গেট লেভেল নেটলিস্ট আসার পর আমরা ভেরিলগের সাথে, দেন একটা কি করি, আমরা যখন পোস্ট লেআউটস নেটলিস্ট পাই এইটার সাথে গেট লেভেল নেটলিস্টের এলইসি, দেন আবার হলো আর ভেরিলগ যেটা আছে সেই লেভেলের এলইসি চেক করি। সো এলইসি আমরা চেক করি এই অ্যাগেইন দুইটা নেটলিস্টের সাথে। সো পোস্ট লেআউট নেটলিস্টের সাথে হলো গেট লেভেল নেটলিস্ট প্লাস ভেরিলগ নেটলিস্ট, দ্যাট মিন্স মেইন যে গোল্ডেন নেটলিস্ট বলা হয় আরটিএল। সো এই পার্টে সিনথেসিস করার পরে আমাদের এই যে স্ট্যাটিক টাইম অ্যানালাইসিস এর পার্টটা আসে। সো যেমন স্ক্যান 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 পোর্শনটা হলো আমাদের চিপের মধ্যে কিছু স্ট্যান্ডার্ড সেল থাকে, যেমন এসডিএফএফ।
তোমরা ডিএফএফ জানো কি, ডি টাইপ ফ্লিপ ফ্লপ, বাট এসডিএফএফ নামে কিছু ফ্লিপ ফ্লপ আছে, এগুলাকে বলা হয় স্ক্যান টাইপ ডি ফ্লিপ ফ্লপ। তো পুরো চিপের যে একটু আগে বলতেছিলাম পাথ অ্যানালাইসিস এর জন্য, তো একটা সিগন্যাল কোন দিকে ফ্লো হয়েছে এই অ্যানালাইসিসটা করার জন্য এই স্ক্যান টাইপ ফ্লিপ ফ্লপ ডি ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়। দেন ও কি করে টাইমিং ম্যাচ করার জন্য, এই যে যখন ও স্ক্যান চেইন পায়, ধরো যে আমি একটা নেট, বিশাল একটা নেট, লেন্দি একটা নেট স্ক্যান করলাম, দেন ও রাউটেড পাথটা আমি ডিফাইন করলাম, দেন যদি ভায়োলেট করে, দেন টুল কি করে এই পাথটাকে রিঅর্ডার করে, মিনিমাইজ করে, ধরা যায় যে নাম্বার অফ স্ট্যান্ডার্ড সেল আইদার মিনিমাইজ করে অথবা বাফার মিনিমাইজ করে, বাট টাইমিং ঠিক রাখেও। সো এইটাকে বলা হয় স্ক্যান চেইন রিঅর্ডারিং। সো ইন দ্যাট কেস আমি একটু পরে দেখাবো স্ক্যান চেইন রিঅর্ডারিংটা কিভাবে করে। Obviously it is internal algorithm, but at least visualize করতে পারবো একটু পরে। আমি একটা ইমেজ দেখাবো যে স্ক্যান চেইন রিঅর্ডারিং করার পর আসলে চিপের অবস্থাটা কি হয়। তো একদম শেষে যদি যায় সাইন অফ, এই যে প্রতিটা ফিজিক্যাল ডিজাইনের চিপে সাইন অফটা অ্যাকচুয়ালি লাস্ট পার্ট, মোর অর লেস লাস্ট পার্ট। তো সাইন অফে একটা চিপ ফ্যাব্রিকেশনের জন্য লটস অফ যে চেকস গুলো থাকে, ধরো ফিজিক্যাল চেকস, দ্যাট মিনস এলভিএস ডিআরসি, দেন এলইসি, দেন ফাংশনালিটি চেক, সবগুলো চেকের একটা লিস্ট থাকে, যে প্রতিটা লিস্ট ওয়ান বাই ওয়ান এই সাইন অফ এর চেক করে, দেন চিপের ডাটা সহ এই সাইন অফ এর একটা ডকুমেন্ট ওরা নেক্সট যাকে হ্যান্ড ওভার করবে পুরো ডিজাইনটা তাদের প্রোভাইড করে। সো সাইন অফ যদি চেক করে, এখানে পুরো চিপের একদম ইনিশিয়াল থেকে লাস্ট পর্যন্ত সবগুলো হিস্টোরি রেকর্ড করা থাকে, স্টেপ বাই স্টেপ কি করা হয়েছে। সো এই সাইন অফ রেজাল্টটা এই জন্য খুবই ইম্পর্টেন্ট চিপ ডেলিভারি করার জন্য। তো এই ফাংশনাল ব্লকটা তো ক্লিয়ার, রাইট? ফ্লোটা এনিওয়ান? জি স্যার। ওকে, আচ্ছা নেক্সট আমরা যেটা যাব সেটা হলো টাইমিং পাথ। যেটা আমি বলতেছিলাম যে আমরা যেহেতু টাইমিং নিয়ে ডিল করবো এসটিএ তে, সো যখন ও সাব ডোমেইনে ভাগ করে পুরো চিপটাকে, কি কি টাইমিং পাথ নিয়ে অ্যানালাইসিস করে এই টাইমিং পাথটা। ফার্স্ট যেটা আছে একটা হলো ডাটা পাথ, দেন ক্লক পাথ, দেন আমাদের আছে ক্লক গেটিং পাথ এবং অ্যাসিনক্রোনাস পাথ। ফার্স্ট একটা নোট আছে যেটা টাইমিং অ্যানালাইজার চেকস ফর দ্য worst possible delays through each of the logic elements in the timing path but ignores the logical operations, যেটা একদম শুরুতেই বলতেছিলাম যে এটা হলো worst possible delay নিয়ে কাজ করবে। কারণ কি worst possible delay যদি পাস করে, দ্যাট মিন্স আমাদের বেস্ট ডিলে এবং যে নর্মাল ডিলে আছে এটা অবশ্যই পাস করবে। worst ডিলেটা কোথায়, একটু একটু নিচেই এটা ডায়াগ্রাম আছে। ওর্স্ট, আমি যখন ওর্স্ট ডিলে বলতেছি, কেন ওর্স্ট ডিলে বলতেছি, ওর্স্ট ডিলে যেটা সিম্পলি যদি বলি, যেটা বোঝায় যে ম্যাক্সিমাম টাইম নেবে কোনো একটা সিগন্যাল পাস করতে, স্ট্যান্ডার্ড আইদার এ স্ট্যান্ডার্ড সেল ব্লক অর এনি সাব ব্লক, ইনপুট থেকে আউটপুটে যাইতে। আর অবশ্যই লজিক্যাল অপারেশনটা এটা হলো ওরা ইগনোর করে যখন এই সবগুলো টাইমিং পাথ অ্যানালাইসিস করে। ওকে, দেন আমাদের আছে ফর এ typical design which includes 10 to 100 million gates, there exists a huge number of timing paths. So চিন্তাই করতে পারতেছো 10 to 100 million, সো এখন আমরা বিলিয়ন রেঞ্জে আসলে চলে গেছি। সো হিউজ টাইমিং পাথ থাকবে, রাইট? কারণ এত 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 গেট, সাব ব্লক, অনেক কিছুই হবে, লটস অফ সাব ব্লক। এই জন্যই একটা চিপ যেটা বলতেছিলাম 10 থেকে 15 দিন লেগে যাইতে পারে। অনেক সময় দেখা যায় সিপিইউ সাপোর্ট করে না, খুবই হাই কনফিগার্ড সিপিইউ লাগে এবং লাইসেন্সও লাগে অনেক বেশি। সো এই টাইমিং যে চারটা টাইমিং পাথ আছে আমাদের, এগুলোকে ডিফাইন করা হয় টাইমিং আর্ক দিয়ে। There's two types of timing arc in a timing path. There are two types. So প্রতিটা টাইমিং যে পাথ আছে আমাদের দুইটা করে আর্কে ভাগ করা হয়, একটা হলো সেল টাইমিং আর্ক আর একটা হলো নেট টাইমিং আর্ক। তো আমাদের স্ট্যান্ডার্ড সেল কি থাকে, আমরা স্ট্যান্ডার্ড সেল প্লেস করি আর কি, দেন আমরা কি রাউট করি যদি একদম ওভারভিউ দেখতে চাই। সো তাহলে পাথ কোথায় আসবে, আইদার সেল লেভেল একটা ডিলে থাকবে
আর কি সেল টু সেল যে আমরা এক্সটার্নাল রাউট করি, ধরো ইনপুট টু আউটপুট, ওই নেট টাইমিং আর্কের ডিলে গুলো থাকবে। দ্যাটস ওয়াই দুই ভাগে ভাগ করা হয়েছে। আদার দ্যান দ্যাট আর কিছু কিন্তু নাই। টাইমিং আর্ক স্ট্যান্ডার্ড সেল টাইমের ক্ষেত্রে যেটা ইনপুট পিন অ্যান্ড আউটপুট পিন অফ এ সেল। সো যদি চিন্তা করি ফর এক্সাম্পল ভেরি সিম্পল সেল ইনভার্টার। সো ইনভার্টারে যখন আমরা ইনপুট দিই, আউটপুট পাইতে যে ডিলেটুকু হয় সেই টাইমিংটা যাবে সেল টাইমিং এর ক্ষেত্রে। বাট ধরো যে বাফারের ক্ষেত্রে দুইটা ইনভার্টার প্লেস করে যদি আমি বাফার ডিজাইন করি, সো ফার্স্ট ইনভার্টারের আউটপুট থেকে সেকেন্ড ইনভার্টারের যে ইনপুট, এইটাকে বললাম টাইমিং পাথ। সো টাইমিং আর্ক অফ নিচেরটা নেট টাইমিং আর্ক, যেটা বিটুইন এ ড্রাইভার আউটপুট পিন অ্যান্ড এ লোড পিন, ঠিক আছে? সো একটা লজিকের ইনপুট আর আউটপুট থেকে আরেকটা লজিক গেটের ইনপুট আর আউটপুটের যে রাউটিং টাইমিং আর্কটা থাকবে সেটা হলো নেট টাইমিং আর্ক। এই দুইটা ক্লিয়ার? সেল টাইমিং আর হলো নেট টাইমিং। জি স্যার। ওকে, তো এই যে টাইমিং আর্ক আমাদের আছে, এই টাইমিং আর্কের জন্য আবার বেসিক মেজার্স দুইটা আছে, যেমন একটা হলো ডিলে আর একটা হলো ইউনিটনেস আর একটা হলো ট্রানজিশন টাইম। ডিলে যেটা কি করে, প্রোভাইডেড ইন দ্য সেল লাইব্রেরি ফর সেল এন্ড এসপিএফ ফর নেট। আমরা কি প্লেস এন্ড রাউটে কি ডট লিব ফাইল ইউজ করছি, রাইট? সো ডট লিব ফাইলে সেলের সবগুলো ডিলে ইনক্লুডেড থাকে। তখন আমি অনেক এগুলো ডিসক্রাইব করছি। দেন অলসো এসপিইএফ নেট। সো এসপিইএফ নেটের ডিলে গুলো কিভাবে ডিফাইন করে, আমাদের ধরো যে মেটাল 1, আমরা একটা টেকনোলজিতে কি ডিফারেন্ট উইথের মেটাল ইউজ করতে পারি, সেম মেটাল 1 ধরো যে 1 মাইক্রো, 1.25 or 2 মাইক্রো, 3 মাইক্রো, এরকম কয়েকটা স্পেসিফিক উইথ আছে প্রতিটা মেটালের। প্রতিটা মেটালের স্পেসিফিক উইথের জন্য ইউনিট লেন্থ যদি মাইক্রোমিটার ধরি, ধর যে 1 মাইক্রোমিটার বাই উইথ যদি ধরলাম 40 ন্যানোমিটার, তো 1 মাইক্রোমিটার উইথ আর হলো 1 মাইক্রোমিটার লেন্থ আর হলো 40 মাইক্রোমিটার উইথ। এইরকম ইউনিটের জন্য উই নেটটার আরসি কত হবে, যদি সারাউন্ডিং নেট আইদার মেটাল 1 or any other metal or active, এই সবকিছু ডিফাইন করা থাকে ডট লিব ফাইলে। সো এই ইনফরমেশন গুলার এই যে ডিলে, ধরলাম যে একটা 40 ন্যানোমিটার উইথের নেটের যে ডিলে হবে, অবভিয়াসলি 10 ন্যানোমিটারের উইথের ডিলে তা হবে না। এই স্পেসিফিকেশন গুলা ও পাই হলো এসপিইএফ এক্সট্রাক্টেড নেট লিস্ট থেকে। সো ফর দ্য ডিলে কাউন্ট, সো আমাদের যদি দুইটা টাইমিং আর্ক থাকে, একটা হলো স্ট্যান্ডার্ড সেল টাইমিং আর্ক আর একটা হলো নেট টাইমিং আর্ক, দ্যাট মিন্স ওর ইনফরমেশন গুলো পাইতে হবে অ্যানালাইসিস করার জন্য। সো স্ট্যান্ডার্ড সেলের ডিলে গুলো পাবে ও ডট লিব ফাইল থেকে, আবার এসপিইএফ যেগুলা, এইগুলার ইনফরমেশন অ্যাকচুয়ালি পাবে ওই যে টেকনোলজি ফাইলের যে মেটাল রাউটিং ইনফরমেশন, এই জায়গা থেকে, যে ইউনিট এরিয়ার ক্ষেত্রে কি রকম ডিলে দেবে। দেন আরসি, অবভিয়াসলি দেয়ার ইজ লটস অফ অ্যানালাইসিস ডাটা টেকনোলজি ফাইল থেকে আমরা পাই। দেন আর একটা আছে ইউনিটনেস, এইটা একটু তোমাদের ডিফারেন্ট একটা কিওয়ার্ড, যেটা একটু বেশি ডিসক্রাইব করার মতো। সো প্রোভাইডেড ইন দ্য সেল লাইব্রেরি, যেটা আমাদের ডট লিব ফাইলে থাকে, এন্ড অলওয়েজ পজিটিভ ইউনিট ফর নেট। তো ইউনিটনেস এর ডিসক্রাইব আমি একটু অ্যাড করছি এখানে, যদি এটা দেখো তোমরা, a function is said to be unit if the rise transition on the positive unit input variable cause the output to rise or no change and vice versa. So কোনো একটা ফাংশনের যদি ইনপুটটা পজিটিভ হয়, আউটপুটটা আইদার হতে হবে ডন্ট কেয়ার অথবা পজিটিভ, তাহলে আমরা ওইটাকে বলবো হলো ইউনিটনেস। বাট ইনপুট হলো পজিটিভ, আউটপুট নেগেটিভ, এটাকে আমরা ইউনিটনেস পজিটিভের মধ্যে ফেলবো না। সো নেক্সট ডেসক্রিপশন যেটা আছে, নেগেটিভ ইউনিটনেস মিন্স সেল আউট লজিক ইজ ইনভার্টেড ভার্সন অফ ইনপুট লজিক।
সো ইনপুট লজিক যদি আমরা 1 দেই আর আউটপুট লজিক যদি ইনপুটের ইনভার্টেড হয়, ইন দ্যাট কেস ওইটাকে আমরা বলবো কি নেগেটিভ ইউনিটনেস। ওকে, বাট পজিটিভ ইউনিটনেস কি? ইনপুট পজিটিভ, আউটপুটও পজিটিভ, অর নাথিং, মানে ডোন্ট কেয়ার, দ্যাট মিনস হলো পজিটিভ ইউনিট। সো ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে এ ইনভার্টার হ্যাভিং ইনপুট এ অ্যান্ড আউটপুট ওয়াই, ওয়াই ইজ নেগেটিভ ইউনিট উইথ রেসপেক্ট টু এ, positive unit means cell output logic is same as that of input. So যেটা, সো সিম্পলি যদি বলি ইনভার্টার যে সেল আছে এটার ক্ষেত্রে ইউনিটটা হবে কি নেগেটিভ, বাট যদি বাফার চিন্তা করি বাফারের ইউনিটনেসটা হবে কি পজিটিভ। ক্লিয়ার ইউনিটনেস আইডিয়াটা? জি স্যার। ওকে, দেন আমাদের আছে ট্রানজিশন টাইম। So transition time টা কি করে? Provided a slew threshold in the cell library for cell. ধরো যে ফর এক্সাম্পল যদি আমরা 3টা রিং অসিলেটর যেটা তোমাদের দিয়েছিলাম ইয়াতে এই অ্যাসাইনমেন্টে, যদি ওটা ফার্স্ট ইনভার্টার, ফর এক্সাম্পল ফার্স্ট ইনভার্টারে যদি ইনিশিয়াল কন্ডিশন দাও অথবা যে কোনো ইনপুট দাও এবং ফিডব্যাকটা ইনপুটের সাথে কানেক্ট করো, দেন কি হবে? ওটা অসিলেট করতে থাকবে। সো এইখানে ট্রানজিশন কি টাইম থাকবে উইথ রেসপেক্ট টু ইনপুট, দেয়ার ইজ ডিলে তো অবশ্যই থাকবে, 3টা ইনভার্টারে ডিলে অ্যাড হবে আউটপুটে গিয়ে। দেন যে ট্রানজিশন টাইম বলতে 1010 হওয়ার যে টাইমিংটা, প্লাস হলো স্লিউ রেট কি পার মাইক্রোসেকেন্ডে কতবার লজিক চেঞ্জ করে, দ্যাটস ইট। সেটা হলো এই ট্রানজিশন টাইমটা ইনক্লুডেড থাকে এখানে। দেন আরেকটা যেটা টাইমিং পাথ হ্যাজ এ স্টার্ট পয়েন্ট এন্ড এন এন্ড পয়েন্ট। সো অবভিয়াসলি আমরা যখন টাইমিং অ্যানালাইসিস করব, আমার স্টার্ট আর এন্ড পয়েন্ট না জানলে আমি কিভাবে টাইমিং অ্যানালাইসিস করব যদি আমি এন্ড নাই জানি? নেক্সট ডেফিনেশন হলো আমাদের আছে স্টার্ট পয়েন্ট আর হলো এন্ড পয়েন্ট জিনিসটা কি। এন্ড দেন ওকে, এই যে স্মল ব্লকটা দেখতে পাচ্ছ, দুইটা ফ্লিপ ফ্লপ ক্লক ডেফিনেশন, দেন এখানে ডিফাইন করা আছে স্টার্ট পয়েন্ট আর হলো এন্ড পয়েন্ট। আমরা যখন বলতেছিলাম যে অনেকগুলো সাবসেকশনে ভাগ করে, ধরলাম যে এইটা একটা তার সাবসেকশন। সো ওর টাইমিং অ্যানালাইসিস করার জন্য এই যে ফার্স্ট রিড যেটা স্ন্যাপ, স্নিপিং টুল তো দেখতে পাচ্ছ রাইট? জি স্যার। ওকে, সো স্টার্টিং পয়েন্ট হবে যে আমরা সাব ব্লকে ভাগ করি, সেটার ইনিশিয়াল যে ইনপুটটা আসবে এই ইনপুট গুলো হলো তোমাদের স্টার্টিং পয়েন্ট, এবং এই যতটুকু আমি সাব ব্লকে ভাগ করব ওই সাব ব্লকের শেষের যে আউটপুটটা আমি পাবো এই পোর্শনটা, এইটা হলো আমাদের এন্ড পয়েন্ট। এইরকম এখানে তো 2টা লজিক সেল, দেন এখানে পাথ আছে অনেক কিছুই। সো ইনস্টেড অফ দিস ধরলাম যে এখানে আরো ব্লক আছে, আরো একটা ব্লক আছে, এটাও তখন ইনক্লুডেড হতে পারে এটার অ্যানালিসিসের সাথে, রাইট? অথবা এটা ধরো যে ফ্লিপ ফ্লপ চিন্তা করছে, আমরা ফ্লিপ ফ্লপ চিন্তা করব না, এটা ধরো যে ব্ল্যাক বক্স, এখানে থাউজেন্ডস অফ লজিক গেট থাকতে পারে অন্যান্য ব্লকের, ধরো যে ব্ল্যাক বক্স 1, ব্ল্যাক বক্স 2। তো এটাকে ফ্লিপ ফ্লপ চিন্তা না করে আমরা চাইলে ব্ল্যাক বক্সও চিন্তা করতে পারি, যেটাতে অনেক ভিতরে এরকম মাল্টিপল লজিক গেট থাকতে পারে, ফ্লিপ ফ্লপ, ন্যান্ড, নর, যত ধরনের লজিক গেট আমাদের আছে। বাট সিম্পলিফাই করার জন্য এখানে খুবই সিম্পল একটা ব্লক দেওয়া হয়েছে। সো স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্টটা তো ক্লিয়ার রাইট? জি স্যার। ওকে, নেক্সট আমাদের আছে
Based on the above mentioned start point and end point, there are 4 types of timing paths based on direction. So এই যে আমাদের ছোট একটা পোর্শনে ভাগ করে নিলাম একটা স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্টকে, এখানে আমরা 4 ধরনের টাইমিং পাথ পাবো। সো কি এই 4 ধরনের টাইমিং পাথ আবার অ্যানালাইসিস করতে হবে। সো আমাদের ফার্স্ট যে টাইমিং পাথটা আছে সেটা হলো ইনপুট টু রেজিস্টার, দেন হলো রেজিস্টার টু রেজিস্টার, দেন রেজিস্টার টু আউটপুট, দেন ইনপুট টু আউটপুট। So I collected another image যেটাতে তোমাদের এই সবগুলো ডিফারেন্ট পাথগুলো সুন্দর করে ডিফাইন করা আছে। ইমেজ সেম বাট উইথ আমাদের কি কি ছিল, স্টার্ট পয়েন্ট ছিল আর এন্ড পয়েন্ট ছিল। এখানে সেম দুইটা ফ্লিপ ফ্লপ 1, ফ্লিপ ফ্লপ 2, দেন আমাদের কি আছে এই যে স্টার্ট পয়েন্ট, দেন আরেকটা হলো এন্ড পয়েন্ট, রাইট, যেটা ওখানে ডেসক্রাইব করা। দেন আমাদের 4টা পাথ ছিল, একটা হলো ইনপুট টু রেজিস্টার পাথ। সো সবগুলো ফ্লিপ ফ্লপ তো রেজিস্টারে আমরা বলতে পারি, রাইট, কারণ ওরা ডাটা স্টোর করে রাখে। তো আমাদের স্টার্ট পয়েন্ট থেকে যখন কোনো ইনপুট কোনো রেজিস্টারে যায় সেটাকে আমরা কি বলি, ইনপুট টু রেজিস্টার পাথ। সো এইটা আমাদের ইনপুট, ইনপুট থেকে যে এই সিগন্যালটা আসলো এটাকে আমরা বলবো, এই পাথটাকে আমরা ডিফাইন করি ইনপুট টু রেজিস্টার পাথ হিসেবে। ওকে, দেন আমাদের সেকেন্ড পাথ যেটা সেটা হলো রেজিস্টার টু রেজিস্টার পাথ। এটা একটা কি রেজিস্টার, রেজিস্টার 1, এটা একটা কি রেজিস্টার 2। তো আমরা যখন এখানে কি ক্লক লঞ্চ করি তখন এই রেজিস্টার 1 এর ডাটা কি রেজিস্টার 2 তে যায় না। সো এই জন্য এই পাথটাকে আমরা যেটা বলতেছি রেজিস্টার টু রেজিস্টার পাথ। দেন আমাদের যেটা একটা আছে সেটা হলো ডেটা পাথ। ডেটা পাথটা কি, এই যে আমাদের ফার্স্ট রেজিস্টারের আউটপুট থেকে সেকেন্ড রেজিস্টারের যে ইনপুট, এই পাথটাকে আমরা বলবো ডেটা পাথ, কিউ টু ডি, এটা হলো গিয়ে ডাটা পাথ। দেন অবভিয়াসলি এন্ড পয়েন্ট পর্যন্ত ডাটাটা আসবে, সো এইটাও আমাদের কি ডাটা পাথ। বাট এইখানে আরেকটা পাথ একই সাথে ডিফাইন্ড, সেটা কি, এটা হলো রেজিস্টার 2 থেকে আমাদের কি আছে এন্ড পয়েন্ট। সো যখন কোনো ডাটা লাস্ট রেজিস্টার টু এন্ড পয়েন্টে যায় এই ডাটাটাকে আমরা বলবো রেজিস্টার টু আউটপুট ডাটা পাথ। ওকে, নেক্সট যে পাথটা আছে সেটা একটা হলো আমাদের লঞ্চ পাথ আর একটা হলো ক্যাপচার পাথ। তো এই দুটো একটু ক্লিয়ারলি শোনো, লঞ্চ পাথ আর হলো ক্যাপচার পাথ। ধরো আমার হলো ইনপুট কি এই ডি ইনপুট, এই ডি ইনপুট তখনই নেক্সট রেজিস্টারে যাবে যখন আমার কি ক্লক আইদার পজিটিভ এইজ অথবা কি নেগেটিভ এইজে থাকবে, ডিপেন্ড করবে আমি কিভাবে ক্লকিং স্পেসিফিকেশন করছে। So আমরা নরমালি চিন্তা করি রাইজ এজে, ধরলাম যে এটাও রাইজ এজে কাজ করবে। সো যখন আমি রাইজ এজে ক্লক লঞ্চ করব তখন কি এই একটু ডিলে হবে, কারণ কি এখানে ক্লক টু এই যে এখানে তো মাস্টার স্লেভ আছে, ক্লক টু কিউ একটা ডিলে থাকে প্লাস ডাটা টু কিউ একটা ডিলে থাকে। তো এই ডিলে গুলো আমরা আপাতত ইগনোর করি। সো জাস্ট নরমালি যখন আমরা ক্লক লঞ্চ করি ধরলাম যে উইদাউট এনি ডিলে আইডিয়াল কেস এই ডাটা সরাসরি কিউয়ে চলে আসে। সো আমরা কি করলাম, ডাটাটাকে লঞ্চ করলাম না এই কিউয়ে। সো ফার্স্ট যখন ক্লক ইনপুট আমাদের পজিটিভ এজ থাকলো আমরা কি ডাটা লঞ্চ করলাম, কিউয়ে আমরা কি ডাটাটা পাইলাম যে আমাদের যে 1 অথবা 0 যে ডাটাটাই থাক কিউয়ে আমরা পাইলাম। এখন নেক্সট রেজিস্টার যখন ডাটাটা রিসিভ করে তখন আমরা এটাকে বলতেছিল ক্যাপচার। সো ওয়ান রেজিস্টার ইজ লঞ্চিং দ্য ডাটা, অ্যানাদার রেজিস্টার ইজ ক্যাপচারিং দ্য ডাটা। দ্যাট ইজ হোয়াই এখানে দেখবা
এটা কি লেখা আছে লঞ্চ রেজিস্টার, এটা কি আছে ক্যাপচার রেজিস্টার। বাট এই লঞ্চ রেজিস্টার ক্যাপচার রেজিস্টার কিন্তু ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ করতে পারে। ধরলাম যে এখানে এটা এন্ড পয়েন্ট না হয়ে এন্ড পয়েন্টের মাঝখানে আরেকটা ফ্লিপ ফ্লপ আছে, তখন কি এইটার জন্য এইটা কি ক্যাপচার রেজিস্টার, বাট এই লাস্ট রেজিস্টারের জন্য এটা কি হবে লঞ্চ রেজিস্টার, রাইট? জি স্যার। ওকে, সো এই রেজিস্টার ডাটা কখন ক্যাপচার করবে? অবভিয়াসলি এই ক্লক সাইকেলে কি ক্যাপচার করতে পারবে না। ক্যাপচার করবে কখন? নেক্সট যখন আর একটা পজিটিভ ক্লক আসবে তখন ওই ডাটাটাকে ক্যাপচার করবে। ওকে, বাট এটাতে ক্যাপচার করতে পারে না কেন? কারণ এই ডিলে তো অনেক থাকতে পারে, রাইট? এই ইন্টারনাল নেটে। সো এই দেখা যাবে যে সেম ক্লকে কখনোই তোমরা এই ডাটা ক্যাপচার করতে পারবে না, কারণ ওর আসতেই তো সময় লাগবে। সো ইন দ্যাট কেস যদি সেম ক্লকে ডাটা ক্যাপচার করতে যায়, ও ভুল ডাটা রিড করবে, কখনোই আগে ডাটা পাবে না। ওকে, সো অ্যাগেন যদি এই ইমেজে যাই, আমাদের স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট, এটা হলো লঞ্চ ফ্লপ, এটা কি ক্যাপচার ফ্লপ, এটা হলো ডাটা ইনপুট টু রেজিস্টার পাথ, এটা হলো রেজিস্টার টু রেজিস্টার পাথ, এটা হলো কি রেজিস্টার টু ডাটা পাথ, আর এই পাথটা কি ইনপুট টু আউটপুট পাথ, অথবা দিস ওয়ান ইনপুট টু আউটপুট পাথ। দ্যাটস ইট। এই সবগুলো পাথ কি ক্লিয়ার? জি স্যার। স্যার এখানে স্যার ক্লক যে সিগন্যালটা স্যার ফার্স্ট রেজিস্টার এবং সেকেন্ড রেজিস্টার মাঝখানে স্যার সেভ ক্লক না হওয়ার জন্য কি স্যার ডিলে প্রোভাইড করেছে বাফার সার্কিট দিয়ে স্যার? এখানে আসলে মাল্টিপল রিজন থাকতে পারে। ধরো যে আমরা নর্মালি ক্লকে ডিলে এক্সটেন্ড করি কেন? ক্লক এটা হলো কি অনেক লেন্দি থাকে, রাইট? পুরো চিপে। তো দেখা গেল ধরলাম যে এই ব্লকটা এত কাছাকাছি নাই, এখানে একটা লং রাউটিং হয়ে দেন জাস্ট সিম্পলি ডিসটেন্স অনেক হাই। সো এই যে এই যে মাঝখানের যে পাথগুলো আছে এখানে কি ড্রপ হবে, জি স্যার। রাইট? সো ড্রপ হলে তখন কি করবে? সিগন্যাল স্ট্রেংথটা লো হইতে পারে, রাইট? জি স্যার। 0.8, বাট এইটাকে ধরলাম যে আমাদের ইনিশিয়াল লেভেল 0.8 থাকার কথা, বাট ড্রপ হইতে হইতে এটা ধরো আইদার 0.6 আর 0.5 এ চলে গেল। তো তখন এই যে মেটা স্টেবিলিটি তো পড়ছই, সো ইনিশিয়াল পাওয়ার যদি না পায় অথবা কারেক্ট ক্লক স্কিপ যদি না পায় যতটুকু রিকোয়ার্ড ট্রিগার করার জন্য একটা ফ্লিপ ফ্লপকে, ইন দ্যাট কেস কি হবে? এই এটা কি কমপ্লিটলি ফেল করবে ফাংশনালিটি। আরেকটা রিজন যেটা অবভিয়াসলি ডিলে, যেমন আমাদের কি আছে সেটআপ টাইম, আর একটা কি হোল্ড টাইম। হোল্ড টাইম আমরা যখন বলতেছিলাম যে এইটা এই লঞ্চ আর হলো এই লঞ্চ, সো অবভিয়াসলি যখন ধরো যে ফার্স্ট লঞ্চ যখন হবে এই সিগন্যালটা কিন্তু এখানেও আসবে, রাইট? দুই জায়গাতেই যাবে। জি স্যার। কিন্তু এই যে মাঝখানে যে কম্বিনেশনাল ডাটা পাথটা আছে, এই যে কিউ ডাটাটা আসবে এখানে, এই আর এই যে ক্লক যখন আসবে এই ডাটাটা কিন্তু রিচ করবে না। ধরলাম যে এখানে ক্লক আসলো, এখানে যখন ক্লক আসবে ধরলাম যে ফর এক্সাম্পল 1 ন্যানো সেকেন্ড টাইমে আমার ক্লক, এটা ধরলাম যে 1 ন্যানো সেকেন্ড, এটা ধরলাম যে 2 ন্যানো সেকেন্ড, ধরো 1 ন্যানো সেকেন্ডের একটা পালস 1 গিগাহার্টজ। যখন এখানে ক্লক লঞ্চ হলো, দেন যখন এখানে ক্লক লঞ্চ হবে এই যে মাঝখানের যে পাথ অথবা একটা পিরিয়ড, এখানে কি এটা টগল করবে না? আলটিমেটলি এটা জি এখানে স্যার। আসবে, একটা কি ডিলে হবে। এই ডিলেটাকে যদি চিন্তা করি,
নেক্সট সিগন্যাল ধরা যাবে এইরকম, একটু ডিলে, রাইট? এই ডিলেটুকু, এই ডিলের মধ্যে, এই এতটুকু ডিলের মধ্যে এই ডাটাটা সামহাউ নাও আসতে পারে। তো দেখা যাচ্ছে যখন আমি লঞ্চ করলাম, ডাটাটা ঠিক ওই সময়ে অথবা এই পালসে যখন আসবে না, দ্যাট মিন্স ক্যাপচার অবশ্যই কি নেক্সট ক্লক পালসে এই ডাটাটাকে রিসিভ করতে হবে, কারণ কি নেক্সট ক্লক পালসে কি ও অ্যাক্টিভ হবে, বাট ফার্স্ট ক্লক পালসে যদিও অ্যাক্টিভ, বাট ও ডাটা রিসিভ করতে পারবে না। ইন দ্যাট কেস ও কি ভুল ডাটা রিসিভ করবে। এটা তো আমরা একটা ছোট ব্লক অ্যানালাইসিস করতেছি, যদি ধরো বড় ব্লক হয়, যেটা চিন্তা করলাম ব্ল্যাক বক্স, সো ব্ল্যাক বক্সে কিন্তু কি ডাটা আউট অনেক সময় লাগবে না? অনেক সময় তো লাগবে। সো নেক্সট যে ক্যাপচার ব্লক আছে, ক্যাপচার রেজিস্টার, যে ক্যাপচার ব্লক আছে, ওকে একটা মিনিমাম টাইম দিতে হবে ওই ডাটাটাকে রিসিভ করার জন্য। এই মিনিমাম যে টাইমটা, এইটাকে আমরা বলতেছি হলো সেটআপ টাইম। জি স্যার। ডাটা সেট হওয়ার জন্য যে মিনিমাম টাইম আমার দিতে হবে, আমরা এখানে চিন্তা করি যে মিনিমাম একটা ক্লক পালস দিই যাতে ও ডাটাটা রিসিভ করতে পারে। এই জন্য এইভাবে আমরা ক্লক পালসটাকে ডিফাইন করি। সো দেখা গেল যে এই এজে যখন এই এজেও রিসিভ করতে পারে না, তখন আমরা কি করি, এই পিরিয়ডটাকে আরো বাড়াই দিই। ধরলাম যে 1 ন্যানো এরকম একটা সিগন্যালে রিসিভ করতে পারতেছে না, এইটা একটা পজিটিভ এজ, এটা একটা পজিটিভ এজ। ইন দ্যাট কেস আমাদের নেক্সট পারপোজ কি হয়, বাট এটা হলো অ্যাকচুয়াল সলিউশন না, বাট জাস্ট বোঝার জন্য। যদি আমরা কি করি, যদি পিরিয়ডটা বাড়াই, তাহলে কি হবে, আমরা কি লং টাইম পাচ্ছি না নেক্সট ক্লক এজ পাওয়ার জন্য? জি স্যার। তখন কি এই ডাটাটা কিন্তু এখানে এসে স্টোর হয়ে থাকবে এই পয়েন্টে, বাট যখন আমরা ও পজিটিভ এইচ পাবে, দেন ও ডাটাটাকে ক্যাপচার করতে পারবে। সো এটা আমি আবার ডিসক্রাইব করবো সেটআপ এন্ড হোল্ড টাইম, আর হলো ক্যাপচারিং ইস্যুস গুলা যখন সেটআপ আর হোল্ড টাইমটা আসবে। আপাতত পাথ গুলো ক্লিয়ার কিনা, ধরো যে ইনপুট টু ডাটা পাথ, দেন রেজিস্টার টু রেজিস্টার, দেন ইনপুট টু আউটপুট, এবং রেজিস্টার টু আউটপুট, এই চারটা পাথ তো ক্লিয়ার, রাইট? জি স্যার। ওকে, সো এগুলো আমাদের ডিসক্রাইব করা অলরেডি, ক্লক পাথটা করা হয়নি। সো ক্লক পাথ নরমালি এই যে ক্লকটা আছে, এই ক্লক পাথটা পুরো চিপের যে ক্লক পাথটা থাকে সেই ক্লক পাথটা। দেন লঞ্চ পাথ, ক্যাপচার পাথ, দিস ওয়ান হলো লঞ্চ পাথ। ধরো ক্লক টু এই যে লঞ্চ ক্যাপচারে যে পাথটা যায়, এটা হলো ক্লক পাথ। দেন ক্লক টু ক্যাপচার রেজিস্টারের যে পাথটা, এটা হলো কি বলা আছে, ক্যাপচার পাথ। ওকে, দেন যেটা বলতেছিলাম আমরা লাস্ট, যে ওর্স্ট কেস অথবা ওর্স্ট ডিলে, ওইটা। সো মিনিমাম এন্ড ম্যাক্সিমাম টাইমিং পাথ। সো পাথ ডিলেতে নরমালি কি থাকবে, আমাদের সেল ডিলে থাকবে প্লাস নেট ডিলে থাকবে। এখন আসি আমরা, এটা জাস্ট একদম সহজ ডেসক্রিপশন আছে, ঠিক আছে, তোমরা এটা জাস্ট দেখে নিও। এইটাতে আসি আমরা। ওকে, সো এখানে দুইটা ইম্পর্টেন্ট, জাস্ট দুইটা জিনিসই দেখার মতো, একটা হলো মিনিমাম টাইমিং পাথ আর একটা হলো ম্যাক্সিমাম টাইমিং পাথ। সো ধরলাম এইটা পুরোটা আমাদের একটা সাব ব্লক, যেটার আমরা টাইমিং অ্যানালাইসিস করতেছি। এখন আমরা শুরুতে কি বুঝেছিলাম, ম্যাক্সিমাম পাথ নিয়েও অ্যানালাইসিস করে। তো এটা যদি ইনপুট হয়, আমাদের ইনপুট পিন, আর এটা যদি আউটপুট পিন হয়, সো ও কি করবে, ম্যাক্সিমাম যে পাথটা আছে সেটা নিয়ে ডিল করবে। সো ধরলাম যে এইখানে একটা ক্লক পালস পাইলো পজিটিভ এইজ, এখানে ডাটা লঞ্চ হলো, এই ডাটা কি করবে, এখানে আসবে, এই পাথে আসবে, দেন দিস অন, দেন দিস অন, দেন এখানে আসবে। সো এইখানে লাস্ট আউটপুট পর্যন্ত আসার জন্য ওকে কি করতে হবে, 1 2 3 4 5। সো কি টোটাল 5টা লজিক গেটের থ্রুতে আউটপুট আসতে হবে, রাইট? বাট যদি আমি এই পাথটা চিন্তা, আরেকটা যেটা পাথ আছে,
change black. This one, this one, this one. Only 1 2 3 4. So so কি একটা লজিক গেট কি বেশি, রাইট? সো এই যে একটা লজিক গেটের ডিলে অ্যাড হচ্ছে, এই জন্য এই পাথটাকে বলা হচ্ছে ওর্স্ট পাথ অথবা ম্যাক্সিমাম পাথ, অথবা আরেকটা কি বলা যায় আমরা বলতে কি পারবে, এটা হলো ম্যাক্সিমাম ডিলে পাথ। কারণ কি এখানে ডিলেটা অবশ্যই বেশি হবে আদার দ্যান এই যে 4টা লজিক সেলে যখন পাস করলাম। একটা জিনিস আমাকে জাস্ট বলো, ধরো যে এখানে যদি আমরা পজিটিভ এইজ একটা দিলাম, ডাটা ক্যাপচার হলো, এবং এই যে নেক্সট পজিটিভ এইজ যেটা ধরলাম যে এটা ক্লক পালস, হ্যাঁ এখানে ওই ডাটাটা পাইলো। সো ওর্স্ট কেস পাথ যদি এই পজিটিভ ক্লক এই যে ডাটা ক্যাপচার করতে পারে, তাহলে কি এই যে বেস্ট কেস আছে এটা কি ক্যাপচার করতে পারবে না? পারবে কি পারবে না? জি স্যার, পারবে স্যার। ওকে, রিজনটা কি, ধরো অ্যাগেইন 1 ন্যানো যদি পালস হয়, এই ওর্স্ট কেসে যদি এই 1 ন্যানো পালসে ডাটা রিসিভ করতে পারে, এটার পাথ দিলে তো আরো কম। দ্যাট মিনস এই যে 1 ন্যানো সেকেন্ড নেক্সট পজিটিভ পালস আসার আগেই এই যে বেস্ট কেস যে পাথটা আছে, এই ডাটাটা এখানে শিখি এখানে চলে আসবে লেস টাইমে। সো মিনিমাম পাথে ডাটা আসতে যে সময় লাগে, ম্যাক্সিমাম পাথে ডাটা আসতে তার চাইতে কি বেশি সময় লাগবে। সো আমরা যদি টাইমিংটা ম্যাক্সিমাম পাথে ভ্যালিডেট করি ম্যাক্সিমাম ডিলের জন্য, সো ইট উইল কভার অল আদার ডিলেজ। ওকে, जी सर। ওকে। সো নেক্সট আমাদের আছে হলো সেটআপ এন্ড হোল্ড চেকস, কমন টাইপ অফ টাইমিং চেক আমরা ভেরিফিকেশনের জন্য করি। সো ক্লক ইনপুটের সাথে ডিফাইন করে আমরা এই সেটআপ আর হোল্ড টাইম অ্যানালাইসিস করি। এটা হলো আমাদের আজকের পার্ট এই পর্যন্তই, কারণ সেটআপ এন্ড হোল্ড টাইমের এক্সপ্লেনেশন গুলো একটু ডিফারেন্ট। আজকে তোমাদের মাথাটা কি বলবো ওভারলোড করতে চাচ্ছি না, উই হ্যাভ টাইম। সো নেক্সট ল্যাবে আমি হলো সেটআপ টাইম আর হলো হোল্ড টাইমটা পুরো দেখাই দেবো। বাট এইখানে একটা যেটা ইস্যুস তোমাদের হলো, এখানে অনেকগুলো কমান্ড আছে এই টাইমিং অ্যানালাইসিস এর জন্য। আই গেস তোমরা ট্রাই করতে পারো, কারণ আমরা হলো লাস্ট ল্যাবে অলরেডি টাইমিং ইনফরমেশন দেওয়া আছে। বাট সফটওয়্যারে যেটা থাকে প্রতিটা অ্যানালাইসিস এর জন্য এসটিএ দেন ক্লক ট্রি, সিকিউরিটি পারপাস ওরা প্রতিটি স্টেপে আসলে ওই লাইসেন্স চুজটা রেখে দেয়। সো প্রতিটা কমান্ড এক্সিকিউটের সময় লাইসেন্স চেক করে দেন হলো কমান্ডটা এক্সিকিউট করে। ইন দ্যাট কেস হয়তোবা তোমাদের যে ক্র্যাক আছে এইগুলোতে এই কমান্ড গুলো নাও কাজ করতে পারে, আই মিন লাইসেন্স ইস্যুস দেখা দিতে পারে। বাট আদার দ্যান দ্যাট যদি কাজ করে তাহলে আমরা রিপোর্ট গুলো জেনারেট করতে পারবো এখান থেকে, টাইমিং অ্যানালাইসিস রিপোর্ট গুলো, সেটআপ টাইম ভায়োলেশন আছে কিনা, হোল্ড টাইম দেন স্ল্যাক, এইসব ইস্যুস। যদি চিন্তা করে ইজ 5, এনিওয়ান হ্যাজ এনি কোয়েশ্চেন? একটু তোমাদের ল্যাব ম্যানুয়ালটা দেখো, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাও। ওকে, যদি কোয়েশ্চেন না থাকে আমরা একটু শর্ট ব্রেক নিই, 9টা 10-এ আবার আমরা শুরু করি। দেন আমরা শুরু করব হলো ফিজিক্যাল ডিজাইনের ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন নিয়ে। এটা অ্যাকচুয়ালি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ভাইভা ফর বোথ দিস ল্যাব এন্ড হলো জব ইন্টারভিউ। ওকে, সো 9টা 10-এ তাহলে আমরা কাম ব্যাক করি। ওকে জি স্যার। ওকে।
তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, রাইট? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা কোয়েশ্চেন লটস অফ। ওকে, তো ফার্স্ট যেটা বেসিক কোয়েশ্চেনস তোমাদের আছে সেটা হলো হোয়াট আর দ্য টাইপস ইন ফিজিক্যাল ভেরিফিকেশন। ফিজিক্যাল, আমরা যখন চিপ ডিজাইন করি দেন ফাংশনালিটি বলো টাইমিং বলো সবকিছু মিলে মেইন কয়েকটা ফিজিক্যাল ভেরিফিকেশন থাকে। তার মধ্যে ফার্স্ট যেটা হলো এলভিএস এন্ড ডিআরসি। সো এলভিএস ডিআরসি তোমরা অনেক দেখে আসছো আগেই। ইআরসিটা জানি না দেখছো কিনা, বাট এলভিএস এন্ড ইআরসি রেজাল্ট কিন্তু একই সাথে আসে। তো সো তোমার ইলেকট্রিক্যাল রুল চেক আর হলো লেআউট ভার্সেস স্কেমেটিক চেক যেটা একই সাথে করা হয়। দেন এলইসি অলরেডি জানো, লজিক ইকুইভ্যালেন্স চেক। সো এই চারটা হলো মেইন ফিজিক্যাল ভেরিফিকেশন চেকস, বাট আরো অনেক অনেক চেকস আছে। সো ইন্টারভিউ কোয়েশ্চেনে যেটা হয়, অনেকে ভিএলএসআই কোর্স করে, 1 করে অথবা 2 কেউ নেয় কেউ নেয় না। বাট এই যে এলভিএস এর ফুল ফর্ম বলতে পারে না। খুবই প্যাথেটিক এটা, কারণ ভিএলএসআই 1 এর মোস্ট অফ দা ল্যাবে এলভিএস কথাটাই হয়তো বা ইনস্ট্রাক্টর বারবারই বলেন, এলভিএস প্লাস ডিআরসি। তো তোমরা অবশ্যই এলভিএস এবং ডিআরসি এর ফুল ফর্ম কি এটা ভুলো না আর কি। ওকে, নেক্সট আমাদের যেটা আছে সেট আপ অ্যান্ড হোল্ড টাইম, আমরা একই সাথে ফিক্স করতে পারবো কিনা। তো সেট আপ এবং হোল্ড টাইমে তোমাদের এখনো আইডিয়া নাই, বাট ইন শর্ট আমরা টাইম কখনোই সেট আপ এবং হোল্ড টাইম ফিক্স করতে পারবো না। বাট দেয়ার ইজ এ ওয়ে, বাট এটা হলো ভ্যালিড ওয়ে না। যেমন সেকেন্ড পোর্শনে যেটা বলা আছে, স্লো দ্য ক্লক ফ্রিকোয়েন্সি ফর সেট আপ ফিক্স। ওকে, সো সেট আপ ফিক্সের জন্য যেটা বললাম যে ওই ডাটা ক্যাপচার রেজিস্টার ডাটা কি ক্যাপচার করতে পারবে না ওই ক্লকে, যেটাতে লঞ্চ ক্লক ডাটা লঞ্চ করলো। এই জন্য যদি আমি ক্লকটাকে কমাই দেই, ফ্রিকোয়েন্সি কমাই দেই, টাইম বেশি পাচ্ছে, দেন কি নেক্সট পজিটিভ এই যে ও ক্যাপচার করতে। বাট কোনো ডিজাইনেই আমরা এই পুরো সিস্টেমের ক্লক কমাই দিতে পারি না। আমাদের অলওয়েজ গোল হলো, ধরো যে 2 গিগাহার্জ ডিজাইন, আমাদের 2 গিগাহার্জেই ডিজাইন করতে হবে। সো সেটআপ এবং হোল্ড টাইম ভায়োলেশন অন্যভাবে ফিক্স করো, আইদার আরটিএল চেঞ্জ অর ব্লক লেভেল চেঞ্জ, এনি চেঞ্জ, বাট নট ফ্রিকোয়েন্সি। সো ফ্রিকোয়েন্সি কেউ যদি জিজ্ঞেস করে বলে ইন্টারভিউয়ে তুমি কি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারবে কোনো একটা ডিজাইনের, বলবো নেভার। আদারওয়াইজ একদম কোর ইঞ্জিনিয়াররা ডিফাইন না করতেছে। বাট তোমার যদি প্লেস এন্ড রাউট তোমার রেসপন্সিবিলিটি হয়, সেটআপ এবং হোল্ড টাইম ভ্যালুয়েশনের জন্য তুমি কখনোই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারবে না। ওকে, তো এতটুকুই জাস্ট এই কোয়েশ্চেনের জন্য মাথায় রাখো যে সেটআপ এবং হোল্ড টাইম আমরা একই সাথে সলভ করতে পারি না। পারি একটা ওয়ে, সেটা হলো ফার্স্ট ওয়ান হলো বাফার করবো ডাটা পাথে, যাতে ডিলেটা বাড়ে হোল্ডের জন্য, এবং ক্লক ফ্রিকোয়েন্সিটা কমাই দেব যাতে সেটআপ টাইমের জন্য এনাফ টাইম পায়। তো এইভাবে একই সাথে আমরা দুইটা ফিক্স করতে পারি। ওকে, নেক্সট যেটা আছে আমাদের হলো ক্রস টক। ক্রস টক নিয়ে আমি ডেসক্রাইব করছি, রাইট? লাস্ট একটা ল্যাব ছিল আমাদের ওভারভিউ এ, পিএনআর ওভারভিউ অর ফিজিক্যাল ডিজাইন ওভারভিউ। কে বলতে পারবা ক্রস টক নিয়ে? আচ্ছা, দরকার নাই। ক্রস টক মেইনলি যেটা হয়, ধরো আমাদের কি থাকে, একটা হলো অ্যাগ্রেসর নেট থাকে আর অ্যাগ্রেসিভ নেট, আর একটা থাকে হলো ভিকটিম নেট। তো ধরলাম আমাদের এটা একটা নেট আর একটা হলো রেড নেট, ডিসঅন নেট। ধরলাম এটা হলো অ্যাগ্রেসর নেট
আর এটা হলো ভিকটিম নেট। এই যে অ্যাগ্রেসর নেট, এটা যদি মোর স্ট্রং হয়, অথবা এখানে কি মেটাল টু মেটাল একটা ক্যাপাসিটেন্স আছে, ইমেজ স্যার। নাই না, ওকে। সো কোনো কারণে একটা নেটের কারণে যদি আরেকটা নেটের ফাংশনালিটি অর ভোল্টেজ লেভেল চেঞ্জ হয়, তখন ওইটাকে আমরা বলতেছি ক্রস টক। ওকে, সো ফর এক্সাম্পল এই নেটটা 0 থেকে 1 হওয়ার ট্রাই করতেছে। যদি এখানে 1 হয়, এই ক্যাপাসিটর কি চার্জ হবে, রাইট? আর ধরলাম ভি নেট 1 থেকে 0 হওয়ার ট্রাই করতেছে। বাট এখানে যখন 0 থেকে 1 হচ্ছে, আর এখানে যখন 1 থেকে 0 হচ্ছে, এই যে মাঝখানে এই ক্যাপাসিটর কি চার্জ হবে এইটার জন্য। বাট এই চার্জিং এর পরিমাণটা যদি একটু হাই হয়, এই যে 0 হওয়ার যে টাইমিংটা, যে সময় 0 হওয়ার দরকার ছিল, ও এই সময় আর 0 হয় না। তখন কি করে এইখানে আরেকটু এরকম স্পাইক করে দেন ও 0-তে নামে। সো ইন দ্যাট কেস, এই যে সিগন্যালটা যে কোনো আরেকটা রেজিস্টারে যাচ্ছে, ধরলাম যে ডি, এটার জন্য কি একটা ডিলে তো অ্যাড করছেই, প্লাস এই যে একটা আবার স্পাইক দিছে, এখানে একটা পাওয়ার কনজিউম হবে এক্সট্রা, প্লাস এই ডিলেটার কারণে এই যে ক্যাপচার রেজিস্টার আছে, এটার টাইমিং ভায়োলেশন হতে পারে। এই দুইটা ইস্যুস। সো মেইনলি ক্রসটকটা কি হয়, অ্যাগ্রেসর নেটের কারণে যদি ভিকটিম নেট ইফেক্টিভ হয়, দ্যাটস দ্য ক্রসটক। আমরা যদি একদম ডিটেইলসে যাই, সুইচিং অফ দ্য সিগন্যাল ইন ওয়ান নোড ক্যান ইন্টারফেয়ার নেইবরিং নেট ডিউ টু ক্রস কাপলিং ক্যাপাসিটেন্স। সো এটা আমাদের ক্রস কাপলিং ক্যাপাসিটেন্স, আর এখানে কি সুইচিং হচ্ছে 1 to 0 আর হলো 0 to 1। সো এইরকম সুইচিং এর কারণে আর হলো ক্রস কাপলিং অলওয়েজ থাকে। এটার জন্য যদি নেইবরিং নেট হলো ইন্টারফেয়ার করে আর কি, দ্যাটস দ্য বলতে আমরা ক্রসটক। দেন ক্রসটক মে লিড টু সেটআপ আর হোল্ড ভায়োলেশন, যেটা বললাম যে একটু এক্সট্রা টাইম অ্যাড করলো। সো টাইমিং গুলো আসলে পিকো সেকেন্ড রেঞ্জের হয় এই সেটআপ টাইম হোল্ড টাইম ভায়োলেশন। সো একটু টাইমিং এর এদিক সেদিক প্লাস মাইনাস 1 or 5% এই সেটআপ টাইম আর হোল্ড টাইম ভায়োলেশন নিয়ে আসতে পারে। আর নেক্সট আছে যেটা আমরা কিভাবে সেটআপ আর হোল্ড টাইম ভায়োলেশন গুলো ফিক্স করব। একটা ওয়ে হলো ইনক্রিজ দ্য স্পেসিং বিটুইন দ্য অ্যাগ্রেসর এন্ড ভিকটিম নেটস। এই যে অ্যাগ্রেসর আর ভিকটিম নেটস আছে, এটার মাঝের যে স্পেসিংটা আমরা বাড়াই দেব। ধর যে অনেক বেশি করব অ্যাগ্রেসর আর হলো ভিকটিম, তখন যে ক্রস কাপলিং ক্যাপাসিটেন্স আছে, এই ক্যাপাসিটেন্স এর ভ্যালু কি অনেক কম হবে, রাইট? তখন এই অ্যাগ্রেসর নেটের টগলিং এর কারণে তখন এই যে ভিকটিম নেট তখন আর ইফেক্টিভ হবে না। এইটা একটা ওয়ে। সো কেন স্পেসিং যদি আমরা বাড়াই এই ক্রসটকটা মিনিমাইজ হয়? একটা হলো উইথ যদি মোর হয়, তাহলে কি এই স্পেসিংটা মোর, spacing between two conductors more, cross coupling capacitance is less, so capacitance value হয়ে যাবে less and less crosstalk. So তোমরা একটা ওয়ে কি, প্রাইমারি ওয়ে কি, আমরা হলো অ্যাগ্রেসর আর হলো ভিকটিম নেটের মধ্যে ডিসটেন্সটা বাড়াই দেব। দেন আরেকটা ওয়ে আছে আমাদের শিল্ডিং করা। হাই শিল্ডিং নয়েজ or glitch is coupled to VSS VDD since shielded layers are connected to either VDD or VSS. So coupling capacity remains constant with VDD or VSS. Okay. ফাঁকা স্পেসে যাই। ধরো যে এই নেটটা আমাদের হলো ভিকটিম নেট। দেন আমরা কি করব, এটাকে শিল্ডিং করব। শিল্ডিং আমি অলরেডি লাস্ট ল্যাবে তোমাদের দেখাইছি। ইট ক্যান বি আইদার ভিডিডি অথবা ভিএসএস, শিল্ডিং নেট দুইটা। সো ভিডিডি আর ভিএসএস এর পাওয়ার লেভেল কি অলওয়েজ একটা লেভেলে থাকে, রাইট? 1 or 0। এখন ধরলাম পাশে আর একটা আমাদের অ্যাগ্রেসর নেট আছে, এটা ধরলাম যে অ্যাগ্রেসর নেট, এটা হলো ভিকটিম নেট। আর এখানে তো ক্রস কাপলিং থাকবেই অলওয়েজ, এখানেও তাই, এখানেও তাই, ক্রস কাপলিং। সো এই অ্যাগ্রেসর নেটে এখন যতই 1-0 হোক না কেন, এই অ্যাগ্রেসর নেট এই যে
this red net either VDD or VSS, এইটার সিগন্যালিং কি কখনোই চেঞ্জ করতে পারবে? ধরো এটা হলো অ্যাগ্রেসর নেটের ফ্রিকোয়েন্সি, এটা দিলাম VSS 0 or 1, এটাও 0 or 1 ধরলাম, এখানে আরেকটা অ্যাগ্রেসর নেট আছে। সো পাওয়ার লেভেল অলওয়েজ 0 তে স্টেবল থাকে। সো এই নেটটার ডায়াগ্রাম কেমন, আইদার একদম ফ্ল্যাট 1 অথবা 0। সো এই অ্যাগ্রেসর নেটের কারণে এই নেটের পাওয়ার লেভেলের কখনোই সম্ভাবনা নাই এরকম টগল করবে অথবা স্পাইক দিবে। ইন দ্যাট কেস আমাদের যে ভিকটিম নেট আছে তখন এটার কোনো ইফেক্ট অ্যাগ্রেসিভ নেট থেকেও পাবে না। এইভাবে আমরা এই ভিকটিম নেটটাকে শিল্ডিং করে এই ক্রসটকটা অ্যাভয়েড করতে পারি। সো দুইটা ওয়ে সো ফার ডেসক্রাইব, একটা হলো স্পেসিং বাড়াবো আর একটা হলো শিল্ডিং করবো। দেন আমাদের কি আছে, মেইনটেইন দ্য স্টেবল সাপ্লাই। এই যে পাওয়ার সাপ্লাই এগুলো আমরা স্টেবল রাখতে পারি। দেন নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, অত ইফেক্ট ফেল কি ক্রসটক অ্যাভয়েড, বাট ইনক্রিজিং ড্রাইভ, ইনক্রিজ দ্য ড্রাইভ স্ট্রেংথ অফ সেল, এটা খুবই ইম্পর্টেন্ট। লেটস সে ভিকটিম নেট, ধরলাম যে এটা হলো বাফার 2, বাফার 2 এটা একটা হলো সিগন্যাল পাস করতেছে ভিকটিম নেট, বাট এটার স্ট্রেংথ খুবই কম। যদি চিন্তা করি হলো বাফার আইদার 8 or 16 এর সাথে। সো বাফার 8 আর 16 এর কি কারেন্ট ফ্লো বেশি হয়, এটাতে কি কারেন্ট ফ্লো কম হয়। সো বাফার 8 এর ফিঙ্গার যেহেতু বেশি, নাম্বার অফ ফিঙ্গার 8, সো এটার সিগন্যাল স্ট্রেংথটা কি বেশি। সো এটার যদি পুল আপ পুল ডাউন চিন্তা করি, বাফার 8 এর পুল আপ আর পুল ডাউন এটা খুবই হবে হায়ার স্ট্রেংথের। সো কোনো এই জায়গার সিগন্যাল যদি ধরো যে সামহাউ এরকম আসছে, বাট এই সিগন্যালটাকে ওর জন্য ড্রাইভ করা কোনো ব্যাপার না আর কি, ও এইটাকে হ্যান্ডেল করতে পারে যদি আমরা হায়ার স্ট্রেংথের স্ট্যান্ডার্ড সেল ইউজ করি। বাট স্টিল দেয়ার ইজ এ টাইমিং ইস্যুস। বাট এই হায়ার স্ট্রেংথ গুলো আবার কি করে, ধর যে কোনো একটা সিগন্যাল আমি সেন্ড করব, ধর যে বাফার 2 এর জায়গায় বাফার যদি 8 করি, তখন এই সিগন্যালটা যেটা আসবে এটার স্ট্রেংথ হবে অনেক হাই। সো এটা লং পাথ কভার করতে পারবে, যেটা হলো ক্রসটক থেকে আমাদের সেভ করতে পারে। দেন আরেকটা যেটা আছে হলো লেয়ার জাম্পিং। লেয়ার জাম্পিং যেটা বোঝায়, ফর এক্সাম্পল যদি আমরা কোনো একটা ভিকটিম নেট মেটাল 1 এ যাচ্ছে, লেয়ার জাম্পিং এর জন্য কি করি, পরে আরেকটা নেট ইউজ করি, ফর এক্সাম্পল মেটাল 2, দেন আবার মেটাল 3, দেন কি আমরা ভিএ প্লেস করি। এইভাবে লেয়ার জাম্পিং করলে আমরা ক্রসটক অ্যাভয়েড করতে পারি, এটা একটা ওয়ে। দেন ভিকটিম নেট উইথ ইনক্রিজিং দেন রেজিস্ট্যান্স ডিক্রিজ। এই যে রেজিস্ট্যান্স ডিক্রিজ, আমাদের যে ভিকটিম নেট আছে হিয়ার, যেটা এক্সাম্পল করতেছিলাম, ধরো যে 40 ন্যানোমিটার উইথের, সো এটাকে যদি আমি 80 ন্যানোমিটার করি উইথ হায়ার উইথ, সো এই সিগন্যালটার স্ট্রেংথ বাড়বে। তখন এই যে পাশের যে অ্যাগ্রেসর নেট, এটার ইফেক্ট ও এটাকে এলিমিনেট করতে পারবে। এন্ড লেয়ার জাম্পিং ইস্যুজেও যেটা হয়, আমাদের রেজিস্ট্যান্সটা আসলে ডিক্রিজ হয়, যেটা আমরা হয়তো উইথ চেঞ্জ করে করলাম। অনেক সময় দেখা যায় যে আমাদের উইথ চেঞ্জের অপশন থাকে না, বাট আমরা হয়তো মেটাল চেঞ্জ করতে পারি। সো আর মেটাল 1 এর যে রেজিস্টিভিটি আর হলো মেটাল 2 এর রেজিস্টিভিটি কম, তো আস্তে আস্তে কি রেজিস্টিভিটি কমে আসতেছে এখানে, রাইট? সো এইভাবে আমরা আরো কমাইতে পারি। দেন একটা আসলে গার্ড রিং। গার্ড রিং ইজ ফর লাইক নট ফর নেট, স্পেসিফিক নেট। গার্ড রিং আমরা ইউজ করি হলো কোনো একটা ব্লকের ক্ষেত্রে। ফর এক্সাম্পল আমাদের লেটস সে একটা ফিচার্ড ব্লক আছে, সাব ব্লক, এই সাব ব্লকের চারপাশে আমরা হলো গার্ড রিং ইউজ করি। সো এই গার্ড রিং ইউজ করলে কি হয়, ফর এক্সাম্পল পাশে আরেকটা ব্লক আছে, এই ব্লকের যত ইফেক্ট এটা থেকে এটাকেও মিনিমাইজ করে।
সো গার্ড রিং এ যেটা থাকে দুইটা পাওয়ার লাইন থাকে, একটা ভিডিডি আর একটা হলো ভিএসএস। সো আলটিমেটলি এই যে শিল্ডিং এর ব্যাপারটা গার্ড রিং এ চলে আসে। দেন সেল সাইজিং অলরেডি ডিসক্রাইবড। এই যে ইনক্রিজ দ্য ড্রাইভ স্ট্রেংথ অফ সেল আর হলো সেল আপসাইজিং, এই দুইটা সেম। তো সেল আপসাইজিং বলতে যেটা বোঝায় হলো কোনো একটা ডিজাইনে যদি আমরা লেটস সে 2x স্ট্রেংথের স্ট্যান্ডার্ড সেল ইউজ করি, ইন দ্যাট প্লেস উই উইল ইউজ মোর দ্যান দ্যাট, ফর এক্সাম্পল 4x, 8x, দেন 16x। এক্স যেগুলো যেগুলো বোঝায় এগুলো হলো ড্রাইভ স্ট্রেংথ। সো প্রতিটা স্ট্যান্ডার্ড সেলে 2x, 4x, 8x এরকম ড্রাইভিং স্ট্রেংথ থাকে। ফর এক্সাম্পল ইনভার্টার 2x, সো ইনভার্টার 2x আর ইনভার্টার 4x যদি আমি ডিসক্রাইব করতে চাই নরমালি, সরি লেখার অবস্থা খুবই খারাপ। সো ইনভার্টার 2x এ এনমস আর পিমস এর নাম্বার অফ ফিঙ্গার কত থাকে 2, আর হলো ইনভার্টার 4x এ 4। সো লেআউট পার্সপেক্টিভে যদি চিন্তা করি এন ডিফিউশন পি ডিফিউশন, এটা হলো দুইটা পলিসিলিকন যেটা হলো ইনভার্টার 2x এর লেআউট। বাট ইনভার্টার 4x এ যেটা হয় তোমাদের 4টা ফিঙ্গার থাকে। সো এটা তো ডিফিউশন উইথ অর ডিফিউশন এরিয়া, সো ডিফিউশন এরিয়া ইনভার্টার 4x এ বেশি। এই কারণে ইনভার্টার 4x এর ড্রাইভিং স্ট্রেংথ ইজ বেটার দেন ইনভার্টার 2x। সো এইভাবে যদি আপসাইজিং করি তাহলে কি সিগন্যাল স্ট্রেংথ বাড়বে। সো দ্যাট ইজ হোয়াই এইভাবে আমরা ক্রসটকটা মিনিমাইজ করতে পারবো। ওকে, হোপ এটা ক্লিয়ার। Then again this one is already described. ক্রসটক এই ধরো যে এটা 0 থেকে 1 হতে যাচ্ছে, আর এটা যখন এটা 1 হয় এটা ক্যাপাসিটর চার্জ হয়, এখানে 1 পালস যদি পাই, একটু ডিফারেন্ট সিনারিও। এটা যদি 1 হয় এই ক্যাপচার ফ্লো কি এটা ডিজায়ার্ড নেট, এটা ডিজায়ার্ড সিগন্যাল এটা পাওয়ার কথা না, নেক্সট যে আই মিন রং সিগন্যালও রিসিভ করবে। লেটস সে এই ইনভার্টার আউটপুট আসলে ছিল 0, বাট অ্যাগ্রেসর নেটের টগলিং এর কারণে এবং ক্যাপাসিটিভ কাপলিং ক্যাপাসিটির কারণে এই যে নেটটা আছে চার্জড হয়ে ধরো যে সামহাউ কোনো একটা ভোল্টেজ লেভেল থেকে আপ করছে, আর ক্যাপচার ফ্লো যখন এটা রিসিভ করবে পুরো ফাংশনালিটি ইজ লাইক মিসড আপ ফর দিস। সো আমরা নরমালি এই ক্রসটক যেটা করি, একটা হলো ক্লক সিগন্যালকে শিফট করা হয় পুরো চিপে, অথবা কোনো খুবই কিছু ক্রিটিক্যাল নেট থাকে, ডিজাইনাররা বলে দেবে যে এই নেটটা খুবই ক্রিটিক্যাল, ইউ হ্যাভ টু শিল্ড, অথবা ইউ হ্যাভ টু টেক স্টক। তখন ফিজিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার ওই নেটগুলোর এক্সট্রা কেয়ার নিয়ে তখন ইমপ্লিমেন্ট করে ওই নেট কয়টা। ওকে, দেন আমাদের এখানে একটা পার্ট ছিল স্ক্যান চেইন রিঅর্ডারিং, যেটা গ্রুপে দিস ওয়ান স্ক্যান পোরশন। এখানে আমাদের আসছে হোয়াট ইজ স্ক্যান চেইন রিঅর্ডারিং। ওকে, so scan chain reordering হলো একটা process of reconnecting the scan chains in the design to optimize for routing by reordering the scan chain connection which improves timing and congestion. So আমাদের যেটা বলতেছিলাম যে স্ক্যান টাইপ ডি ফ্লিপ ফ্লপ থাকে, ক্লক সিগন্যাল থাকলো, দেন হলো স্ক্যান ইনেবল থাকে এবং স্ক্যান ইনপুট দেয়। তখন এই যে স্ক্যান ইনপুট, এই যে দেয়ার আর আরো কিছু ফ্লিপ ফ্লপ থাকে স্ক্যান টাইপ, এটা তো স্ক্যান ডিএফএফ, স্ক্যান এসএফএফ থাকতে পারে, স্ক্যান টাইপ আরো কিছু সেল আছে সহজ কথায়। সো এইগুলো কি করে, এই যে রাউটিং অপটিমাইজ করার জন্য চেইন কানেকশনটা স্ক্যান করে। তো আমাকে একটু সময় দাও, আমি দুইটা ইমেজ মার্জ করব স্ক্যান চেইনের জন্য।
Okay, can you see? জি স্যার। Okay. অনেক হেভি নেট। So for example এখানে যদি এখানে দেখো নিচে অনেকগুলো স্কয়ার শেপ বক্স দেখা যাচ্ছে, রাইট? একদম নিচে যেমন এখানে যদি চিন্তা করি স্কয়ার শেপড স্কয়ার শেপড স্কয়ার শেপড, এখানে অনেকগুলো কালার কোডও দেখতে পাচ্ছ তোমরা, আইদার ভায়োলেট, ব্লু, রেড, ডিফারেন্ট কালার। সো এই এটা পুরো একটা চিপ, এটা হলো স্ক্যান, এটাতে পাস করা হয়েছে স্ক্যান অ্যানালাইসিস। যখন স্ক্যান অ্যানালাইসিস করা গেল, কোনটা কালার খুব ইজি হবে, let's say this one. এইটা। সো ধরলাম যে একটা নেট এই রিজিয়নে আছে কিছু ব্লকে, দেন আসছে, দেন এইখানে, দেন এই জায়গায় কিছু রিজিয়নে, দেন এই রিজিয়নটা পুরোটা ওভার। সো ধরলাম যে একটা নেট এইভাবে ডিস্ট্রিবিউটেড। সো পাথটা কি তোমরা দেখতেছো লং না? এখানে, এখান থেকে, দেন এইখানে, দেন এখানে। এটা হলো স্ক্যান চেইন উইদাউট রিঅর্ডারিং। সো আমরা যখন স্ক্যান চেইন অর্ডার করব, সেম কালার অর কাছাকাছি কালার আমি দেখতে পাচ্ছি হলো আই থিঙ্ক কোনটা, দিস ওয়ান অর লেটস সে দিস ওয়ান, কাছাকাছি। সো স্ক্যান চেইন করার পর কি করবে, ও ব্লকগুলা এট এ প্লেস করবে। সো এই ক্ষেত্রে তুমি যেটা দেখতে পাচ্ছ এই রাউটিংটা কি অনেক লং না? সো টাইমিং মিট করা কিন্তু এখানে একটু ডিফিকাল্ট আদার দেন দিস। সো এইটা কি করছে, কনজাস্টেড করছে রাউটিং গুলো অথবা ব্লক গুলা। তখন কি হবে, সিগন্যাল নেট গুলো খুবই কাছাকাছি থাকবে এবং টাইমিং অ্যানালাইসিস খুবই ইজিয়ার ওর জন্য। দেন আর একটা ইজিয়ার এক্সাম্পল আমি দেখতেছি দিস ওয়ান, এইটা, এই নেটটা, এই জায়গার নেট, দেন এই জায়গায় আছে, দেন এই জায়গায় আছে, দেন অবভিয়াসলি আই থিঙ্ক এই পোর্শনেও ডিস্ট্রিবিউটেড। সো দেখতে পাচ্ছ এইখানে, 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 এইখানে সব এরিয়া জুড়ে ডিস্ট্রিবিউটেড। বাট ইফ উই কাম ব্যাক টু দিস ওয়ান, only this area. So without STA or reordering analysis for placement and routing, ব্লক কি করবে, টাইমিং নিয়ে তো অত ইস্যুস নাই। সো এইভাবে ও ডিফারেন্ট রিজনে প্লেস করবে। বাট আমরা যদি উইথ আফটার রিঅর্ডারিং দেখি, সবগুলা নেট কি ও একটা অর্ডার করছে যাতে সবগুলা নেট কাছাকাছি থাকে এই রিজিয়নটা। দেন আমরা যদি এই ব্লু রিজিয়নটা চিন্তা করি, সবগুলা নেট কি কাছাকাছি, দেন রেড এরিয়া সবগুলা নেট কাছাকাছি, দিস ওয়ান অ্যাজ ওয়েল। সো তখনও কি করে, এই যে স্কয়ার ব্লকগুলো আছে, আইদার সাব ব্লক আর স্ট্যান্ডার্ড সেল, সবগুলো মুভ করে এসটিএ অ্যানালাইসিস অর ভায়োলেশন অমিট করার জন্য এইভাবে রিঅর্ডারিং গুলো করে। জাস্ট ওভারভিউ যদি দেখো, এখানে নেটগুলোর অবস্থা খুবই খারাপ, বাট রাইট ইমেজ নেটগুলো খুবই ওয়েল অর্গানাইজড, রাইট? তোমরা কি বুঝতে পারছো কি হচ্ছে স্ক্যান চেইন রিঅর্ডারিং এ? জি স্যার। Okay. If clear, then go to next week. Next. আচ্ছা। Okay. Next question হলো, what is the concept of rows in the floor plan? So, তোমাদের ফ্লোর প্ল্যান অলরেডি দেখানো আছে। ফ্লোর প্ল্যানে কি আমাদের অনেকগুলো রো ছিল না? এই রো গুলোর কারণ কি, স্ট্যান্ডার্ড সেলে এসে এখানে কি প্লেস হয়, আর রো এর পাশে, আমি এটা আবার ইমেজে যাই, আমাদের কি থাকে, এরকম রো থাকে অনেকগুলা সেম স্পেসড, এবং কিছু কিছুতে এরকম কি
একটা করে অ্যারো থাকে একটা পর পর, দ্যাট মিনস এই রোটা কি শেয়ার্ড আইদার ভিডিডি অর ভিএসএস, রাইট? সো এই জায়গাগুলো এসে কি স্ট্যান্ডার্ড সেল প্লেস হয়, আর ঠিক স্ট্যান্ডার্ড সেল উপরে যদি প্লেস হয় কি রোটেট হয়ে প্লেস করবে, কারণ কি পাওয়ার লেয়ার তো ম্যাচ করতে হবে, রাইট? রোটেট না করে প্লেস করা ছাড়া কোনো ওয়ে নেই। সো এই পাওয়ার লাইনটা দুইটা স্ট্যান্ডার্ড সেলের দুই রো এর স্ট্যান্ডার্ড সেল শেয়ার করবে। এখানে এগুলো বলা আছে যে সেম হাইটের হয়, স্ট্যান্ডার্ড সেল প্লেস হয়, দ্যাটস দ্য পারপোজ অফ রো। দেন নেক্সট কোশ্চেন হলো ইন্ডিয়ার এর ফুল ফর্ম হলো নন ডিফল্ট রুল। এখানে ছোট্ট একটা নোট আছে, নন ডিফল্ট রুল, দিস ইজ এ রাউটিং রুল দ্যাট ইজ ওয়েল নট দ্য ডিফল্ট। সো আমাদের যে ডিফল্ট রুলস থাকে, ধরো তোমরা যখন VLSN 1 এ লেআউট করো, যদি কোনো মেটালে পাথ টানো পি প্রেস করে, ও ডিফল্ট রুলের যে মেটাল উইথ থাকে ওই রুলেরই পাথ ও ড্র করে। বাট নন ডিফল্ট রুলে যাইতে গেলে অথবা ডিফারেন্ট রুলে যদি তুমি পাথ ড্র করতে চাও তখন তোমার উইথটা চেঞ্জ করে দিতে হয়। ওকে, সো এভাবে মানে পিডিকে তে কিছু অনেকগুলো রুল ডিফাইন করা থাকে, বাট ডিফল্টের বাহিরের যেগুলো সেগুলো হলো নন ডিফল্ট। নন অ্যাডভান্টেজ কি নন ডিফল্ট রুলগুলোর, বাই অ্যাপ্লাইং দ্য ডাবল উইথ উই ক্যান অ্যাভয়েড দ্য ইএম। সো ইএম হলো ইলেকট্রন মাইগ্রেশন। আই তোমাদের দেখাইছে কিনা আমার খেয়াল নাই, সো না থাকলে পরে আছে কোথাও ইলেকট্রন মাইগ্রেশন। সো মেইনলি হলো ডাবল উইথ। সো আমাদের ডিফল্টে তো ডাবল উইথ আমরা প্লেস করতে পারি না, সো নন ডিফল্ট হলে ডাবল উইথ সেট করা আছে আর স্পেসিফাইড করা আছে কত ইউজ করতে পারবো। ইনফ্যাক্ট ডাবল ট্রিপল অথবা আরো বেশি উইথ আমরা ইউজ করতে পারি নন ডিফল্ট রুলে। সো ইএম অ্যাভয়েড করার জন্য আমরা ডাবল রুলে শিফট করি। দেন অবভিয়াসলি ক্রসটক কি আমাদের ডাবল স্পেসিং দিতে হয়। ধরো যে মেটাল 1 to 1 40 ন্যানোমিটার উইথ লাগবে, সো নন ডিফল্ট এটা হলো ডিফল্ট রুল। আর হলো নন ডিফল্ট রুল কি ডাবল স্পেসিং লাইক 80 ন্যানো আমরা রাখতে পারবো। সো দেন হলো লোয়ার মেটালের কনজেশনে হেল্প করবে যদি আমরা স্পেসিং বাড়াই। দেন পিন অ্যাক্সেসিবিলিটি আমাদের এনহ্যান্স করবে, আমরা যদি লার্জার এরিয়া দেই পিন অ্যাক্সেসিবিলিটি ইজ হাই। দেন আছে হলো আমাদের টেম্পারেচার ইনভার্সন। সো টেম্পারেচার ইনভার্সন ফার্স্ট লাইনেই আসলে মোস্ট ইম্পর্টেন্ট। যেমন at higher CMOS technology cell delay increases when temperature increases. So আমরা যখন 65 ন্যানোমিটার উপরে থাকি লাইক 80 or anything এই 180 or 350, যদি আমাদের টেম্পারেচার ইনক্রিজ হয় সেল ডিলে বাড়ে। বাট আমরা যখন ফিনফেট লেভেলে যাই 65 ন্যানোমিটারে কেসটা হয় উল্টা, যদি টেম্পারেচার বাড়ে সেল ডিলে কি কমে, অর্থাৎ টেম্পারেচার কমলে সেল ডিলে বাড়ে, ভাইস ভার্সা। এটাকে বলা হয় টেম্পারেচার ইনভার্সন। তো এইটা ইন্টারভিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, হোয়াট ইজ টেম্পারেচার ইনভার্সন। তো এখানে আরো ডেসক্রিপশন আছে, এটা দেখে নিও, বাট মেইন ইম্পর্টেন্ট হলো ফার্স্ট টু লাইন। অলরাইট, ওকে, দেন আমাদের আছে ইন রেজিস্টার টু রেজিস্টার পাথ ইফ ইউ হ্যাভ সেট আপ প্রবলেম হোয়ার ইউ উইল ইনসার্ট বাফার। সো অলরেডি তোমরা এখন জানো রেজিস্টার টু রেজিস্টার পাথ কি, বাট নট হোয়াট ইজ সেট আপ টাইম ইস্যুস। সো ফর দিস লেটস ইগনোর দিস কোয়েশ্চেন নাও। আমাকে খেয়াল করাই দিও যে নাম্বার 9 নট ডেসক্রাইবড, অথবা তোমরা পড়ে দেখো যে বুঝতে পারো কি, আমি সেট আপ এবং হোল টাইম ক্লাস নেই। তারপর আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড। নেক্সট কোয়েশ্চেন যাই হলো হোয়াট ইজ পার্টিশনিং। পার্টিশন কি ডিভাইডিং দ্য চিপ ইনটু স্মল ব্লকস। দ্যাটস হোয়াই এসটিএ তে যেটা কি করে ছোট ছোট ব্লকে ভাগ করে, রাইট? দ্যাট ইজ কল্ড পার্টিশনিং। এটা কেন করা হয়? এটা হলো একটা হলো প্লেসমেন্টের জন্য আর একটা হলো রাউটিং ইজিয়ার করার জন্য। আর পার্টিশনিং এর করার সময় কি করা হয়, ডিকম্পোজিশন অফ এ কমপ্লেক্স সিস্টেম, যদি চিপ অনেক বড় হয় স্মলার সাবসিস্টেমে আমরা ভাগ করি। দেন হলো ডিজাইন প্রসেস আমরা স্পিড আপ করতে পারবো।
দেন হলো ইন্টারকানেক্ট অ্যান্ড সাবসিস্টেমে মিনিমাইজ করতে পারবো। দেন আরেকটা আছে, এটা হলো ক্যারিড আউট হায়ারার্কিক্যালি। দ্যাট মিনস আমরা ফার্স্ট টপ ডিজাইন সিলেক্ট করি, ধর যে 1 আমার টপ ডিজাইন, দেন তারপরে সাবব্লক 2, তারপরে সাবব্লক 3, দেন 4, দেন 5, এইভাবে। সো আমরা টপ থেকে বটমে যাই, এটাই বলা হয়েছে হায়ারার্কিক্যাল, অথবা বটম টু টপ পসিবল। দেন নেক্সট ওয়ান ইজ ডাইনামিক পাওয়ার আমরা কিভাবে মিনিমাইজ করব। সো একটা চিপের দুই ধরনের পাওয়ার থাকে, একটা হলো স্ট্যাটিক পাওয়ার আর একটা হলো ডাইনামিক পাওয়ার। সো স্ট্যাটিক যখন চিপ একদমই আইডল অবস্থায় আছে, জাস্ট পাওয়ার সিগন্যাল দেয়ার, ইনপুট আউটপুট নো টগল, ইন দ্যাট কেস যে পাওয়ারটা কনজিউম করে চিপ সেটা হলো স্ট্যাটিক পাওয়ার। আর ডাইনামিক পাওয়ার যখন চিপটা হলো ফাংশনিং, যখন আমরা অ্যানালাইসিস করতেছি অথবা চিপটা পারফর্ম করতেছে তার ফাংশনালিটিস গুলা, এই সময় পাওয়ারও কনজিউম করে, সেটাকে বলা হয় ডাইনামিক পাওয়ার। ডাইনামিক পাওয়ার কনজিউম ওয়েকে একটা হলো পাওয়ার সাপ্লাই রিডিউস করা, দেন ভোল্টেজ সুইং ইন অল নোডস, দেন সুইচিং প্রবাবিলিটি কমানো, দেন রিডিউস লোড ক্যাপাসিটেন্স। ওকে, সাপ্লাই ভোল্টেজ রিডিউস আমরা খুব একটা করতে পারি। 1 ভোল্টে যদি অপারেট করে, আমরা ওই ডিজাইনকে যদি কম পাওয়ারে অর্থাৎ লো পাওয়ার চিপ ডিজাইন যদি করি, লেটস সে 0.8, আমাদের স্ট্যান্ডার্ড সেলের লাইব্রেরি চেঞ্জ হয়, আই মিন ভিটি চেঞ্জ হয়, তখন আমরা পাওয়ারটা চেঞ্জ করি। ফর এক্সাম্পল, স্ট্যান্ডার্ড সেলে আরভিটি ডিভাইস থাকে, রেগুলার থ্রেশহোল্ড ভোল্টেজ, দেন এলভিটি, এসএলভিটি, দেন এইচভিটি। সো এলভিটি মিনস লো থ্রেশহোল্ড ভোল্টেজ ডিভাইস। সো এগুলোর আবার অপারেটিং পাওয়ার সাপ্লাই হলো লেস, লাইক 0.8। সো ইন দ্যাট কেস যখন আমরা স্ট্যান্ডার্ড সেল লাইব্রেরি চেঞ্জ করি, তখন কি ফুল চিপের কি পাওয়ার লেভেলটা ডাউন হয়ে আসতেছে। ইন দ্যাট কেস ডাইনামিক পাওয়ারটা কি লেস কনজিউম করবে। অথবা ফর এক্সাম্পল, কোনো একটা সাব ব্লক খুবই এক্সটেন্সিভলি ইউজ হয় কোনো একটা চিপে, সো ওই ওই সাব ব্লকটা আমরা ডিফারেন্ট স্ট্যান্ডার্ড সেলের ডিজাইন করে যদি গার্ডরিং অথবা সামথিং দিয়ে ওয়েল আলাদা করতে পারি, সো ওই স্পেসিফিক ব্লকটা কম পাওয়ার কনজিউম করবে তখন। দেন রিডিউসিং সুইচিং প্রবাবিলিটি। সো সুইচিং প্রবাবিলিটি অ্যানালাইসিসের জন্য কিছু অ্যালগরিদম থাকে, যে একটা চিপ কত টাইমস সুইচ করে কোনো একটা ফাংশনালিটির জন্য, এবং এই সুইচিং প্রবাবিলিটিটা আমরা ফাংশনালিটি চেঞ্জ করে করতে পারি কিনা। লেটস সে একটা ফাংশনালিটি অ্যাচিভ করার জন্য আমাদের থাউজেন্ডস অফ সুইচিং হয় ইন্টারনালি। সো আমরা যদি ওই সেম ডিজায়ার্ড ফাংশনালিটি লাইক ফর 900 or 800 ট্রানজিশনে পাই, so then we'll go in that way. That means switching যত কম হবে, আমার কি চিপ পাওয়ার তত কম কনজিউম করবে। দেন আরেকটা আছে রিডিউস লোড ক্যাপাসিটেন্স। তো আমরা একটা স্ট্যান্ডার্ড সেল আরেকটা স্ট্যান্ডার্ড সেল ড্রাইভ করি, তো যদি আমাদের এই লোড ক্যাপাসিটেন্স গুলো আমরা কমাইতে পারি সামহাউ, দেন ডাইনামিক পাওয়ার অটোমেটিক্যালি কমে যাবে। Okay, that's the description. Then আছে আমাদের ডাবল ভি ইনসারশন। To reduce the yield loss due to VA failure, double V are inserted traditionally. Double V's are inserted in post route and then modify routing to fix any DRCs. So double V তে যদি যাই, let's say একটা metal 1 একটা metal 2, মাঝখানে তো ইনসুলেশন লেয়ার, দেন আমরা কি ভিএ প্লেস করি এগুলো কানেক্ট করার জন্য। একটা ভি আমি প্লেস করছি পুরো রাউটিং করার জন্য। সো সামহাউ ওই ইলেকট্রন মাইগ্রেশন প্লাস করোশনের কারণে এই জায়গার যে কানেক্টিভিটি এটা ছুটে যায় আর কি, ক্ষয় হয়ে যায়। সো ইন দ্যাট কেস মেটাল 1 আর মেটাল 2 এর কানেক্টিভিটিটা ডিসকানেক্ট হয়ে যাবে। বাট আমি যদি মাল্টিপল ভি ইউজ করি, ডাবল ভি, অনেক সময় আমরা আরো বেশি ভি ইউজ করি, একটা যদি ইরোড হয়, ধরলাম যে একটা ইরোড হয়ে গেছে সামহাউ ডিসকানেক্টেড, বাট আদার্স দিয়ে কি স্টিল দে আর কানেক্টেড। দ্যাট ইজ হোয়াই আমরা ডাবল ভিয়া প্লেস করি। এটা যেটা করে, একটা হলো ইল্ড নামে একটা কিওয়ার্ড আছে ফ্যাব্রিকেশনে, যখন আমরা ওয়েফার বের করি, ইল্ড যত হাই হবে দ্যাট মিনস ওই ব্যাচের ওয়েফার তত সাকসেসফুল। সো আমরা পারফরমেন্স ইনক্রিজ করার জন্য এই ডাবল ভিয়া ইনসারশন করি।
দেন আরেকটা আছে হলো মেটাল ফিল ইনসারশন। সো মেটাল ফিল ইনসারশন লেটস সে এটা হলো আমাদের চিপ এরিয়া। অনেক সময় কি হয় সবগুলা মেটালই তো আমরা ইউজ করি, ধরো যে সবগুলা এখানে থাউজেন্ডস অফ মেটাল লেয়ার, বাট কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গায় যে মেটাল লেয়ারের লেটস সে মেটাল ওয়ান হয়তো বা ঠিক মতো ফিল হয় না, দ্যাট মিনস মেটাল ওয়ান এর একটা পার্সেন্টেজ থাকে, মেটাল ডেনসিটি পার্সেন্টেজ। সো ফ্যাব্রিকেশনের জন্য একটা মিনিমাম ডেনসিটি আপ করতে হয়। ডেনসিটি ম্যাক্স হইলে প্রবলেম নাই, বাট মিনিমাম ডেনসিটি কভার করতে হয় যে মেটাল ওয়ান এত পার্সেন্ট ডেনসিটি থাকতে হবে। এটার রিজনটা কেন? ও, তার আগে যাই, আমাদের চিপ ডিজাইন করার পর স্ক্রিপ্ট থাকে। সো লেটস সে চিপ ডিজাইন ডান, দেন আফটার দ্যাট মেটাল ইনসারশন হয়। সো স্ক্রিপ্ট যেটা করে মেটাল ওয়ান টু সবগুলা মেটাল ইনসার্ট করে। দেখা যায় কোনো জায়গায় মেটাল মিনিমাম ডেনসিটি কভার করেনি, নর্মালি মেটাল ওয়ান ডেনসিটি কভার করে, কারণ স্ট্যান্ডার্ড সেলে সবই মেটাল ওয়ান থাকে। বাট আমাদের আপার মেটাল গুলো ইনসার্ট করতে হয়। সো স্ক্রিপ্ট যেটা করে ফাঁকা ফাঁকা জায়গায় শুধুমাত্র মেটাল লেয়ার প্লেস করে, কোনো কানেক্টিভিটি নাই, শুধু মেটাল ফেলে রাখে আর কি, ওরিয়েন্টেশন অনুযায়ী আইদার ভার্টিক্যাল অর হরাইজন্টাল। আমি যদি একটু ভালো করে ডিসক্রাইব করতে যাই, সো লেটস সে আমাদের টপ, একদম টপ চিপের টপে ইনপুট আউটপুট আমরা ক্রাউড করছি, ধরলাম যে একদম মেটাল 13। সো মেটাল 13 কিন্তু আমাদের খুব বেশি লাগবে না, ধরলাম যে এত পার্সেন্টেজ আছে মেটাল। কিন্তু যখন আমি মেটাল ফিল ইনসার্ট করি তখন স্ক্রিপ্ট কি করবে, যত ফাঁকা জায়গা আছে শুধুমাত্র মেটাল লেয়ার ফেলে দিয়ে রাখবে। ক্লিয়ার? তখন এই মিনিমাম ডেনসিটি একটা কভার করবে। এখন কোশ্চেন হলো এটা কেন হয়? তোমরা জানো যে চিপ ফ্যাব্রিকেশনের সময় কি আমরা যখন এক মেটালের উপর আরেক মেটাল ইয়ে করি, থাউজেন্ডস আই মিন ডিফারেন্ট টাইপ অফ অপারেশন ওরা চালায়, যেমন স্পুটারিং করে, তারপর ইলেকট্রন বিম ফেলে, রাইট? সো এখান এজন্য অনেক সময় দেখা যায় আমাদের ফাংশনালিটির যে মেটাল লেয়ার আছে এগুলা হলো ইরোড হয়ে যেতে পারে। এই কারণে মেটাল লেয়ার যত বেশি থাকে, সো কেমিক্যাল রিঅ্যাকশন বা সামথিং এর কারণে পুরো চিপটাকেও প্রিভেন্ট করে। এই কারণে মেটাল ইনসারশন আমরা করি। এখানে আরো আছে whether performed by the designer or by the foundry, metal fill is a mandatory step at advanced node to ensure manufacturability and yield. So manufacturing এবং yield এর জন্য এই metal insertionটা খুবই important. It involves filling the empty or white spaces near the design with metal polygons to ensure regular planarization of the wafer. Okay. Then আমাদের আছে metal slotting. Okay. Metal slotting কি করে? Cutting away rectangular pieces of metal. আবার এখানে যাই, লেটস সে এইটা হলো আমাদের একটা মেটাল লেয়ার, এর লেন্থ আর উইডথ এর, এটা হলো মেটাল। যদি কালার ফিল করি ধরলাম এটা মেটাল। এখন এইখানে কি করবে, রেক্টেঙ্গুলারই কাট করবে। কালার নেই আমি, এরকম মেটালের মাঝে মাঝে রেক্টেঙ্গুলার কাট করবে ও। তখন কি এই জায়গাটা হোয়াইট দিলে আই থিঙ্ক ভালো বুঝতে পারতাম। এইরকম কাট থাকবে মেটালে। এই কাটটা করার কারণে যেটা হয়, একটা হলো ইলেকট্রোমাইগ্রেশন ইফেক্ট লেস থাকে, আরেকটা যেটা করলে এখানে বলা আছে, ইট ইজ এ টেকনিক ফর এভরি দ্য প্রবলেমস লাইক মেটাল লিফট অফ এন্ড মেটাল ইরোশন। সো মেটাল ইরোশন এবং মেটাল লিফট অফ এই দুইটা পারপোজে এই মেটাল ফ্লোটিংটা করা হয়। রেক্টেঙ্গুলার পিস অফ মেটাল সামটাইমস কল্ড চিজিংও বলে, ফ্রম ওয়াইড এন্ড লার্জ মেটাল লাইনস, অবশ্যই ওয়াইড এন্ড লার্জ মেটাল হইতে হবে, কিপ দ্য থার্মাল স্ট্রেস আন্ডার কন্ট্রোল। সো এটা কি করে,
অ্যাডভান্টেজ গুলো কি কি? একটা হলো মেটাল লিফট আর মেটাল ইরোশন প্রিভেন্ট করে, আর একটা যেটা করে থার্মাল স্ট্রেস থেকে আমাদের প্রিভেন্ট করে এই মেটাল স্লটিংটা। ওকে, নেক্সট কোশ্চেন হলো পাওয়ার ডিসিপেশন কম্পোনেন্টস। কি কি কম্পোনেন্ট পাওয়ার ডিসিপেশন করে? একটা হলো ডাইনামিক পাওয়ার কনজাম্পশন, একটা অলরেডি আমি বলছি স্ট্যাটিক, আর হলো শর্ট সার্কিট পাওয়ার। শর্ট সার্কিট কনজাম্পশন কি হয়? যখন 1 আর 0 একই টাইমে থাকে। আহ, এটা তোমাদের জানার কথা। ধরো ফর এক্সাম্পল ইনভার্টার একই টাইমে, যদি আমরা ক্যারেক্টারিস্টিক কার্ভে যাই, একই টাইমে কি একটা ডাউন হয় আর একটা কি আপ হয়। এটা যদি ইনপুট হয়, এটা আউটপুট। ঠিক এই 50% পজিশনে এই যে পিমস আর হলো এনমস কি, এই 50% পজিশনে পিমস আর এনমস এর দুইটাই লাইক অন, রাইট? ইন দ্যাট কেস কারেন্ট এই ভিডিডি থেকে কারেন্ট ভিএসএস এ সরাসরি পাস করে ফর এ শর্ট অ্যামাউন্ট অফ টাইম। এই জন্য যদি এই ট্রানজিশন টাইমটা বিগার হয়, লাইক এইরকম হয়েছে, লং টাইম দুইটা মসি অন, রাইট? ইন দ্যাট কেস এই যে শর্ট সার্কিট কারেন্ট হবে অনেক হাই, তাহলে অনেক পাওয়ার কনজিউম করবে চিপ। ওকে, দেন আমরা যাই ডিশিং ইফেক্ট। লেটস সে এক্সাম্পলটা দেখলে বুঝবা, এটা হলো ডাই ইলেকট্রিক, দেন আমাদের মেটাল লেয়ার থাকে। সো ওরা কেমিক্যাল মেকানিক্যাল পলিশিং যখন করে, তো সামহাউ কপার ইজ লাইক থাকার কথা ছিল এই ডাই ইলেকট্রিক বরাবর, but it came down like some nanometer below. This is the dishing effect, or it's called dishing. It may be reduced by some dummy fill techniques effectively. So dummy fill যেটা বলতেছিলাম, ওই যে মেটাল লেয়ার সামথিং কিছু একটা, তো তখন এই ডিশিং ইফেক্টটা কম হয় যখন আমরা ফিলিং গুলো করি। CMP not part of this, but still you need to know. সারফেস স্মুথ করার জন্য এই মেকানিক্যাল পলিশিংটা করে। মেইনলি হলো ফ্যাব্রিকেশনের জন্য ওয়েফার লেভেলে। এখানে যদি যাই, দিস ওয়ান ইজ দ্য ওয়েফার, দেন এখান থেকে কেমিক্যাল দেয় ওয়েফার, এটা হলো ওয়েফার ক্যারিয়ার ফিল্ম, দেন এটা হলো রোটেট করে, দেন পলিশ করে, সহজ কথা পুরো ওয়েফারটাকে। দ্যাট ইজ কল্ড মেকানিক্যাল পলিশিং। তো ফ্যাব্রিকেশনের পারপোজের জন্য নরমালি। দেন প্লেসমেন্ট ব্লকেজ, এটা দেখানো আছে ডিফাইন্ড স্ট্যান্ডার্ড সেল এন্ড ম্যাক্রো এরিয়া। সো কোনো একটা চিপের স্পেসিফিক এরিয়া যদি আমি ডিফাইন রাখতে যাই, যে ফর এক্সাম্পল এসটিএম ব্লক আমি এই প্লেসেই প্লেস করব, দেন আমাকে প্লেসমেন্ট ব্লক ইউজ করতে হবে, তখন স্ট্যান্ডার্ড সেল অর আদার ব্লক ওই প্লেস করবে না। দ্যাট ইজ কল্ড প্লেসমেন্ট ব্লকেজ। দেন আমাদের আছে গ্লোবাল রাউটিং টাইপস অফ, হোয়াট আর দ্য টাইপস অফ গ্লোবাল রাউটিং। একটা হলো টাইম ড্রাইভেন রাউটিং করে, তোমরা যখন ওই যে রাউটের অপশন করবা ওখানে দেখবা অনেক কিছু আছে, টাইম ড্রাইভেন রাউটিং, দেন ইনক্রিমেন্টাল রাউটিং, ইনক্রিমেন্টাল কত দিব, এরকম কিছু অপশনস থাকে। যেমন ক্রসটক ইজ অ্যানাদার ওয়ান, ক্রসটক ড্রাইভেন রাউটিং। ক্রসটকের ইনফরমেশন থাকে, ক্রসটক হইতে পারে অথবা ক্রিটিক্যাল নেট। সো ইন দ্যাট কেস ও রাউট গুলো সেইভাবে করে। তো নেক্সট কোয়েশ্চেন ইজ কি কি ভায়োলেশন আমরা সলভ করি নরমাল এলভিএস এ? এটা তোমরা জানো অলরেডি, শর্ট হইতে পারে লেআউটে, ওপেন থাকতে পারে নেট কানেক্ট করো নাই ঠিকঠাক মতো, দেন টেক্সট লেয়ার মিস থাকতে পারে যেমন M1 লেভেল M2 লেভেল, দেন মিসিং লিভ ইন জিডিএস। সো কোন একটা লাইব্রেরি ফাইল জিডিএস এ মিস থাকতে পারে, ধরো যে স্ট্যান্ডার্ড সেল লাইব্রেরি। দেন মিসিং সফট লেয়ার্স বলতে বোঝায় সাবস্ট্রেট লেয়ার, মেইনলি P substrate or N substrate. Okay, this is the last question for today, number 21, because setup and hold again we will encounter later. Clock latency key, it is the delay between the clock source and clock pin. It is two types, clock source latency and clock network latency. The time taken from clock source to definition is the clock source latency, and from the clock definition pin to clock pin of the flip-flop 2 is the clock network latency.
এইটা দেখার জন্য আই থিঙ্ক এইখানে গেলেই বেটার। ওকে, লেটস সে দিস ইজ দ্য ক্লক সোর্স, আর এটা হলো মেইন যে ব্লক। এটা হলো নো, আর একটা করতে হবে। ধরো যে আমাদের একটা চিপে নর্মালি লেটস সে কিছু ব্লক থাকে নেমড বাই পিএলএল, ডিএলএল, এগুলো হলো ক্লক জেনারেট করে, ওইটা আমাদের মেইন ক্লক সোর্স। আর এটা হলো ধরো ক্লক পিন, ক্লক সোর্স টু ক্লক পিনের যে ডিস্টেন্সটা এটা হলো এইটা একটা ক্লক সোর্স টু ডেফিনিশন পিন ইজ দ্য ক্লক সোর্স লেটেন্সি। সো এই যে এটা হলো ক্লক পিন, আর একটা ধরো এইদিকে কোথাও চিপের পিএলএল আর ডিএলএল থেকে যেটা ক্লক মেইন সোর্স আছে, সেই ক্লক সোর্স টু ক্লক পিন যে পাথটা, সেটাকে আমরা বলতেছি লেটেন্সি হবে, আই মিন টাইমেও নিবে ক্লক পিন আসার জন্য, সেটা হলো ক্লক সোর্স লেটেন্সি। আর একটা হলো ক্লক ডেফিনিশন পিন টু আদার যে কোনো নেটওয়ার্ক লেটেন্সি। এটা হলো আমাদের ক্লক পিন, এখান থেকে আইদার ফ্লিপ ফ্লপ 1 আর ফ্লিপ ফ্লপ 2 আর দুইটা মিলে যদি একটা ব্ল্যাক বক্স চিন্তা করো, এই ক্লক পিন থেকে যখন এই ব্ল্যাক বক্সের যে লেটেন্সিটা হয় এটাকে বলা হয় ক্লক সোর্স লেটেন্সি, আর কি লেখা ক্লক নেটওয়ার্ক লেটেন্সি। ক্লিয়ার? জি স্যার। ওকে, সো নেক্সট ল্যাব হবে rest of the ST analysis and let's say other questions. So আমি তোমাদের বলবো তোমরা হলো 22 থেকে অ্যাটলিস্ট 50 পর্যন্ত দেখে আসো নেক্সট ল্যাবের আগে। অনেকগুলো কোয়েশ্চেন আছে আমি অ্যাভয়েড করে যাব, যেমন এটা অলরেডি ডেসক্রাইব, এসওআই টেকনোলজি ইম্পর্টেন্ট, দেন অনেক কিছু আছে ইগনোর করার মতো যেটা তোমরা অলরেডি জানো। তো আমি কিছু কোয়েশ্চেন ইগনোর করে যাব কারণ বিকজ 200 কোয়েশ্চেন। ওকে, সো এটাই শেষ আজকের ল্যাবের জন্য। সো এনি কোয়েশ্চেন? ওকে, সো নেক্সট ল্যাবের টাস্ক হলো স্টেপ বাই স্টেপ যে কোনো একটা প্লেস এন্ড রাউট ব্লকের পিডিএফ ক্রিয়েট করা ইন্ডিভিজুয়ালি অফকোর্স, দেন 21 to 50 এই 30 কোয়েশ্চেন্স হলো দেখে আসা, এবং অবভিয়াসলি আগের 1 থেকে 21 পর্যন্ত কোনো কোয়েশ্চেন যদি থাকে দেন আমরা নেক্সট ল্যাবে আবার ডিসক্রাইব করব। সো এই কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট যদি ফিজিক্যাল ডিজাইন ডিপার্টমেন্টে তোমরা জয়েন করতে চাও আর কি। So again, any question, anything else? স্যার এই পিডিএফটা কি দেওয়া আছে ড্রাইভে? পিডিএফটা আমি আপলোড করে দেব, ওখানে নাই, বাট আমি একটা নিউ ইন্টারভিউ কোয়েশ্চেন সামথিং দিয়ে আপলোড করে দেব, তোমরা গুগল ড্রাইভে গেলেই পারবা, অথবা শিহাব স্যার আমাদের অ্যানাউন্স করে দেবে আবার গুগল ক্লাসরুমে, ঠিক আছে? তোমরা ওখানে গেলেই পাবা। or let me upload right now. Still, let's wait 2 or 3 minutes if you have any question. আমি এই ফাঁকে ওদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে হ্যাঁ হ্যাঁ, নিচ্ছি। sure, sure. Please respond to your student IDs. 30, স্যার 31, প্রেজেন্ট স্যার 71, 76, ইয়েস স্যার 80,
81, Yes, sir. 83, Yes, sir. 86, Yes, sir. 100, Yes, sir. 112, Yes, sir. 129, Yes, sir. 163, Yes, sir. 123, 123, 112 কি আছেন? জি স্যার। আচ্ছা, Sir, 71. আর 171, ওকে, Sir, 80 আছে 80. আচ্ছা, আর 123 কি আছেন? 123 নেই। স্যার ওনার মেবি মাইকের প্রবলেম, একবার মানে চ্যাটে মেসেজ করছিল, এখন আছে কিনা বলতে পারি না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, ঠিক আছে, থ্যাংক ইউ। Okay, our PDF already uploaded under interview underscore question folder. তোমরা ওখানে গেলে পাবা গুগল ড্রাইভে। ওকে স্যার, আমরা তাহলে শেষ করতে পারি যদি আদার আচ্ছা ঠিক আছে, থাকে। ওকে ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।